ওকে, আপনার কাছে একটা পুরাতন বাড়ি আছে, ধরেন এটা আপনার একটা পুরাতন বাড়ি। তো পুরাতন বাড়িতে আপনার অনেক ব্যবহৃত জিনিসপত্র থাকবে। আর এটা হচ্ছে আপনার নতুন বাড়ি, যেখানে আপনি উঠবেন আর কি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কি হয়, আপনি যখন পুরাতন বাসা থেকে নতুন বাসায় যাবেন, তখন আপনার ব্যবহৃত বা আপনার প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে সব কিন্তু আপনি এখান থেকে বাছাই করবেন, আর অপ্রয়োজনীয় জিনিসগুলো না আপনি ফেলে দেবেন। তো ফেলে দেওয়া কথা আমার ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনি এই বাসা থেকে আপনি আপনার প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে আপনি সেগুলো কালেক্ট করবেন, মানে আপনার বাছাই করে নেবেন। আপনার বাসা থেকে আপনার প্রয়োজনীয় জিনিস আপনি কি করে নেবেন, বাছাই করে নেবেন। এই এই বাছাই জিনিসগুলো আপনি আপনার বাসায়, নতুন বাসায় নিয়ে যাবেন। নিয়ে গিয়ে কি করবেন, বাসায় আপনি কি রেখে ফেলাই দেবেন? ফেলাই দেবেন না, আপনি কি করবেন, এখানে আপনি সুন্দর করে আপনার ঘরটা সাজাবেন। হ্যাঁ, বাছাইকৃত জিনিসগুলো দিয়ে আপনি আপনার নতুন ঘরটা সাজাবেন। তো এই যে ভাইয়া, পুরাতন ঘর থেকে আমরা যে জিনিসপত্রগুলো বাছাই করছি, এটার কিছুই না, ম্যাথমেটিক্স এর ভাষায় এটা বলা হয় কম্বিনেশন বা সমাবেশ। ওকে, আর বাছাই করা জিনিসগুলো যে আপনি নতুন ঘরে সাজাইছেন, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো? দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, আপনার বাছাই করা জিনিসগুলো যে আপনি নতুন বাসায় নিয়ে যাবেন, নতুন বাসায় নিয়ে গিয়ে সাজাবেন, এই সাজানো ব্যবস্থা হচ্ছে পারমুটেশন। ভাইয়া, কথা তো আসতেছে না। তাই কোনো প্রবলেম স্ক্রিন চেঞ্জ হচ্ছে? করতে দেখা যাচ্ছে? স্ক্রিন চেঞ্জ তো আসে না, ওই যে আগেটাই আসছে, ওই যে দুইটা ঘর একই রাখছেন। আগেরটাই আছে, মানে চেঞ্জ হয়নি তাই তো? কিন্তু চেঞ্জ কেন হচ্ছে না? না, ওয়েট দেখি আমার কেন হচ্ছে না একটু। এখন আসছে? এখন আসছে, এখন আসছে। আচ্ছা, তো বিন্যাস জানার জন্য সবার প্রথমে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তো ফ্যাক্টোরিয়ালটা জানার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, ধরেন যে আপনি 6 ফ্যাক্টোরিয়াল লিখলেন। এই 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এই 6 থেকে শুরু করে 1 পর্যন্ত। তাহলে 6, 5, 4, 3, 2, 1। তো যত ফ্যাক্টোরিয়াল দেবেন আপনি, তত থেকে শুরু করে 1 পর্যন্ত আপনি গুণ করে দেবেন। তো যদি আপনি 7 ফ্যাক্টোরিয়াল লিখতে চান,
তো 7 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 7 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ হয়ে যাবে। হ্যাঁ, 4 3 2 1। ওকে, তো বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ ভাই বুঝছি, সমস্যা নেই, কন্টিনিউ করেন। আচ্ছা, তো 6 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ। আবার যদি আমি 7 ফ্যাক্টরিয়াল বলি সেটা হচ্ছে 7 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ। সো যদি 11 ফ্যাক্টরিয়াল বলি সেটা হচ্ছে 11 থেকে শুরু করে 1 পর্যন্ত আমরা গুণ করেই যাব। তো এইটা খুবই ইম্পর্টেন্ট, এই ফ্যাক্টরিয়াল বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আমাদের বিন্যাস সমাবেশের অঙ্ক করার জন্য। তো একটু খেয়াল করে দেখবেন, এই যে 7 ফ্যাক্টরিয়াল, এই 7 ফ্যাক্টরিয়ালকে আমরা কি লিখছিলাম? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, তো এই 7 ফ্যাক্টরিয়ালকে এগুলো লিখছি। আবার এই অংশটুকু একটু খেয়াল করে দেখবেন যে 6 থেকে, সরি, 6 থেকে 1 পর্যন্ত এটাকে কিন্তু আমরা বলতে পারি 6 ফ্যাক্টরিয়াল। মানে 7 ফ্যাক্টরিয়ালকে চাইলে আমরা এভাবে লিখতে পারি 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল লেখা যায়। আবার আপনি চাইলে এটাকে এইভাবে লিখতে পারেন 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল লেখা যায়। যায়। তো এইভাবে আপনার কেন লিখবেন, কথা হচ্ছে এটা কেন লিখবেন, এটা লেখার কারণ হচ্ছে আপনার অঙ্কগুলো যখন আসবে ক্যালকুলেটর ছাড়া সলভ করবেন তখন এইভাবে আপনাকে ভেঙে নিতে হবে। যদি ভেঙে নেন তাহলে আপনি খুব ইজিলি এই ব্যাপারগুলো সলভ করতে পারবেন। তো একটা এক্সাম্পল দিতে পারি আমরা। তো ধরে নেন কখনো এইরকম একটা আসলো যে 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টরিয়াল। 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টরিয়াল। সো এটাকে আপনি কাটাকাটি করার জন্য আপনি এইভাবে লিখতে পারেন 7 ফ্যাক্টরিয়ালকে 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই নিচে 5 ফ্যাক্টরিয়াল। এটা 5 ফ্যাক্টরিয়াল পর্যন্ত লিখলাম কারণ হচ্ছে নিচের 5 ফ্যাক্টরিয়াল আর উপরের 5 ফ্যাক্টরিয়াল দুটো কাটা যায়। কাটা গেলে দেখেন 7 ফ্যাক্টরিয়াল বাই 5 ফ্যাক্টরিয়াল মানটা চলে আসতেছে 6 7 42। ওকে, সো এরকম কাটাকাটি করার জন্য বা এরকম ক্যালকুলেশন করার জন্য আপনাকে অনেক সময় এগুলোকে ভেঙে লিখতে হবে। 7 ফ্যাক্টরিয়ালকে এইভাবে ভেঙে লিখতে হবে। ওকে, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, এবার আসেন আমাদের কিছু ফ্যাক্টরিয়াল মান মুখস্থ রাখতে হবে অঙ্ক করার সুবিধার জন্য। তার মধ্যে একটা হচ্ছে 0 ফ্যাক্টরিয়ালের মান 1, 1 ফ্যাক্টরিয়ালের মান 1, 2 ফ্যাক্টরিয়াল মান 2, 3 ফ্যাক্টরিয়াল 6, 4 ফ্যাক্টরিয়াল 24, 5 ফ্যাক্টরিয়াল 120, 6 ফ্যাক্টরিয়াল 720 আর 7 ফ্যাক্টরিয়াল 5040। সো আপনি এই মানগুলো না আপনাদেরকে মনে রাখতে হবে, তাহলে আপনার অঙ্ক করতে ইজি হবে। সো এগুলো কিভাবে আসে? 7 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 7 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ করলে যা আসে সেটা হচ্ছে 5040। সো এই মানগুলো না আপনাকে মুখস্থ রাখতে হবে। যদি মুখস্থ রাখতে পারেন তাহলে বিন্যাসের অঙ্কগুলো আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। এই স্লাইডগুলো দিয়ে দিব আপনাদেরকে। আসেন আমাদের যে বিন্যাসগুলো আছে আমরা খেয়াল করে দেখছি যে বইগুলো যে আছে বিসিএস রিলেটেড যে বইগুলো, সেই বইগুলোতে অনেক কম টপিকস নিয়ে আসে। হ্যাঁ, কিন্তু ইদানিং কালে যেভাবে কোশ্চেন হচ্ছে সেভাবে আপনাকে বিন্যাস সম্পর্কে ডিটেলস জানতে হবে। আর আমি আমার লেকচারটাকে পুরোপুরি ডিটেলস ভাবেই সাজানোর চেষ্টা করছি, তো আপনারা দেখেন। হ্যাঁ, তো ইন জেনারেলি বিন্যাস আছে আমাদের দুই রকম। হ্যাঁ, একটা হচ্ছে আপনার রৈখিক বিন্যাস আর এটা হচ্ছে চাক্রিক বিন্যাস। তো চাক্রিক বিন্যাস মানে আমরা বুঝতে পারি যে গোল আকৃতির হবে। হ্যাঁ, যদি গোল আকৃতির যে বিন্যাসগুলো হয় যেমন আপনার হচ্ছে গোল টেবিল, মালা, এরকম যে বিন্যাসগুলো যদি পড়তে বলে সেগুলোকে বলা হয় চাক্রিক বিন্যাস। তো এই গোল আকৃতি বাদে অন্য যে কোনো বিন্যাস হচ্ছে আমাদের জন্য রৈখিক বিন্যাস। তো আমাদের আমাদের পরীক্ষায় সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত রৈখিক বিন্যাস রিলেটেড অঙ্কগুলোই বেশি আসে, চাক্রিক বিন্যাস কম আসে।
আর চাকরিক বিন্যাস জানাটা খুব কঠিনও না, খুবই ইজি একটা ব্যাপার। হ্যাঁ, চাকরিক বিন্যাস, তো রৈখিক বিন্যাস নিয়ে অ্যাকচুয়ালি প্রবলেমটুকু হয়। সো আমরা রৈখিক বিন্যাসটুকুই বেশি আলোচনা করব, আর চাকরিক বিন্যাসের যে 2-4টা অঙ্ক আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, এবার আসি সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটুকু, সেটা হচ্ছে এই বিন্যাসের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে 3টা বেসিক সূত্র। এই 3টা বেসিক সূত্র পারা মানে বিন্যাসের আপনার 70% কভার হয়ে যাওয়া। তো কিরকম থাকে, কিভাবে বেসিক সূত্রগুলো মনে রাখবো, সেই কথাগুলো আমি এখন বলে দেবো। ওকে, তো কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা যে শব্দগুলো ইউজ করি, ইংলিশেই বলেন বা ইংলিশেই বলেন, হ্যাঁ, তো 2 ধরনের শব্দ আছে। একটা হচ্ছে যেমন ধরেন যে এখানে বেসিক কথাটাই লিখি, BASIC, বেসিক কথাটাই লিখলাম। তো এখানে একটু খেয়াল করে দেখবেন যে এখানে একটা বি, একটা এ, একটা এস, একটা আই আর একটা সি আছে। মানে প্রত্যেকটা বর্ণ একবার একবার করে আছে, মানে সবাই কি ভিন্ন ভিন্ন না এখানে? এই এই ধরনের একটা ওয়ার্ড থাকতে পারে। আবার ধরেন এটা বাদ দিই, ছোট করে লিখি, বাবা লিখলাম। এই বাবা শব্দটাতে দেখেন তো বি কয়টা আছে বলেন তো? বি আছে কিন্তু 2টা, এ আছে কয়টা? 2টা। প্রথমটার সঙ্গে মানে বেসিকের সঙ্গে এই ডিফারেন্সটুকু কি বুঝতে পারছেন? এই প্রথমটায় হচ্ছে বেসিকে হচ্ছে প্রত্যেকটা বর্ণ ছিল ভিন্ন ভিন্ন, বি একাই, এ একাই, এস একাই, এভাবে। আর এখানে দেখেন বাবাতে বি আছে 2টা, এ আছে 2টা। তো অ্যাকচুয়ালি আমরা যে শব্দগুলো ইউজ করি, এই শব্দের মধ্যে এই 2 ক্যাটাগরির শব্দই থাকে। একটা ক্যাটাগরি হচ্ছে সবাই ভিন্ন ভিন্ন, আবার আরেকটা ক্যাটাগরি হচ্ছে ভিন্ন ভিন্ন না, রিপিট থাকবে আর কি। দেখেন একটা বি একবার, 2বার আসবে বা 3বার থাকতে পারে, 4বার থাকবে, যেভাবেই থাকুক না কেন এভাবে রিপিট থাকবে। অনেকে জয়েন করাতে হচ্ছে। ওকে, রিপিট থাকবে। এই 2 ধরনের শব্দ অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ইউজ করি আমরা। সো এটার উপর বেস করে অ্যাকচুয়ালি আমাদের 3টা সূত্র শিখতে হবে। সো প্রথম যে সূত্রগুলো শিখবো, প্রথম 2টা হচ্ছে এই ভিন্ন ভিন্ন নিয়ে, আর 3য় নম্বর সূত্রটা হচ্ছে আপনার এই রিপিট টাইপের যেগুলো থাকে সেটা নিয়ে। সো সবগুলো নিয়ে আলোচনা করব। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি। ওকে, ওকে। সো প্রথমে যেটা শিখছিলাম সেটা হচ্ছে আমরা বেসিক কথাটা নিয়ে, BASIC, বেসিক। তো এই বেসিক শব্দটা থেকে যদি বলা হয় এখানে কয়টা বর্ণ আছে একটু বলতে পারবেন? 5টা বর্ণ আছে, 5টা লেটার আছে। এখন যদি বলা হয় বেসিক শব্দটিতে যতগুলো লেটার আছে সবাইকে আপনার সাজাতে হবে, এই এক ধরনের একটা ব্যাপার আছে। আবার একটা ব্যাপার আছে বেসিক শব্দটাতে যতগুলো বর্ণ আছে সেখান থেকে আপনি 3টা সাজাতে পারেন বা 2টো সাজাতে পারেন, মানে যতগুলো থাকবে তার থেকে কম সংখ্যক যদি সাজাতে বলেন। তো এইটা একটা ব্যাপার আছে। তো 2টা ব্যাপার কি, 5টা থাকবে 5টাই সাজাতে হবে, আবার 5টা থাকবে ওখান থেকে আপনি যে কোনো 3টা সাজাবেন। তো এই ফরম্যাটটাই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা 1 এবং 2। দেখেন যদি 5টা থাকে এবং 5টা থেকে 5টাই সাজাতে বলে, তাহলে আপনার কি বলেন তো 5টা থেকে 5টাই, মানে সবাই কিন্তু ভিন্ন ভিন্ন ছিল, এই সবাই ভিন্ন ভিন্ন ছিল, এই ভিন্ন ভিন্ন থেকে 5টা ছিল ভিন্ন ভিন্ন, তাদের থেকে 5টাই আপনাকে সাজাতে বলছে। এবং এই ফরম্যাটটাকে লেখা হয় বেসিক ফর্মুলা অনুযায়ী 5P5। তো এটাকে যদি আপনি বাংলায় বলতে চান তাহলে বলতে হবে 5টি ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবাইকে নিয়ে বা ওই 5টিকে নিয়েই, পিতে হচ্ছে পারমুটেশন থেকে পি আসছে বিন্যাস, 5টি ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবাইকে নিয়ে বিন্যাস। তো এটাকে এইভাবেও লেখা যায় অথবা এটাকে 5 ফ্যাক্টরিয়ালও লেখা যায়। ওকে, 2 ভাবে লেখা যায়। এটা কোন সূত্র ছিল? এটা ছিল আপনার প্রথম সূত্র। ওকে, মানে কি বললাম যে যদি সবাই ভিন্ন ভিন্ন থাকে এবং সবাইকেই সাজাতে হয়, যেমন 5টা ছিল 5টাকেই সাজাইছি, তাহলে আমরা ইউজ করব কি 5P5 বা 5 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছেন এতটুকু?
জি স্যার। জি জি বুঝছি। এটা ছিল বেসিক ফর্মুলা 1। এটা খুব ভালো করে বুঝতে হবে। এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার পারমুটেশন সম্পর্কে প্রায় 60-70% কভার হয়ে যাবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, দেন আরেকটা ছিল বেসিক থেকে আমরা কি বলছিলাম বলেন তো, যে সবাইকে না নিয়ে যদি আমি যতগুলো থাকে তার থেকে কম সংখ্যক নিয়ে সাজাই, যেমন এখানে 5টা আছে, 5টা থেকে যদি আমাকে 4টা সাজাতে বলে তাহলে আমরা কি লিখবো? 5p4। ওকে, এভাবে লিখবো। কি লিখবো? 5p4। এখন যদি আপনাকে বলি যে আপনাকে আমি 7টা ভিন্ন ভিন্ন জিনিস দিলাম, এখান থেকে আপনি যে কোনো 4টা সাজান, তাহলে কত হবে একজন বলেন তো? 7p4। 7p4। আর যদি বলি 7টা ছিল, 7টা থেকে আপনাকে সবাইকেই সাজাতে হবে, তাহলে 7p7। সাউন্ড কি কোনো প্রবলেম হচ্ছে নাকি আমারই সমস্যা বুঝতেছি না, আমি শুনছি না সাউন্ড কিছু। প্রবলেম, সাউন্ড কি প্রবলেম হচ্ছে কারো? না না, আমাদের সাউন্ড তো ক্লিয়ার। না ঠিক আছে। যদিও একটু মানিয়ে নিতে কঠিন হচ্ছে, তারপর আস্তে একটু আস্তে দেখে হয়ে নিন। যাবে মনে হয়। আচ্ছা, তো বুঝতে পারছেন কি এতটুকু? কিন্তু মেইন কন্ডিশন কি ছিল ভাই? আমরা বলেছিলাম বেসিক একটা শব্দ বলেছিলাম, যেখানে মেইন বৈশিষ্ট্য ছিল সবাই কি বলেন তো? ভিন্ন ভিন্ন। ক্লিয়ার? জি তো এতটুকু বুঝতে পারছি। প্রথম সূত্র ছিল সবাই যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে যদি সবাইকেই সাজাতে হয় তাহলে প্রথম সূত্র এনপি এন বা এন ফ্যাক্টরিয়াল। আর যদি সবাই ভিন্ন ভিন্ন থাকে এবং ওখান থেকে যতগুলো লেটার থাকবে তার থেকে কম সংখ্যক লেটার সাজাতে বলে তাহলে লিখবো আমরা এন বা ওই 5p, যদি 4টা সাজাতে বলে 5p4, 3টা সাজাতে বলে 5p3, এভাবে আর কি। ওকে, বেশি কিছু জানতে হবে না, এটা কিছু জানেন তাহলেই যথেষ্ট। ওকে, এবার একটু 3 নম্বরে চলে যাই। হ্যাঁ, কারণ 3 নম্বরটা একটু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রথম দুটো অনেক বেশি ইম্পর্টেন্ট, 3 নম্বরটাও বেশি ইম্পর্টেন্ট। জাস্ট আপনাকে কখনো অঙ্কের মধ্যে বলে দিবে না যে এরা ভিন্ন ভিন্ন, আবার এরা ভিন্ন ভিন্ন না, বা রিপিট টাইপের। আপনাকে শব্দ দেখেই বুঝতে হবে। ওকে, শব্দ দেখে, যেমন ধরেন যে আপনাকে যদি আমি বলে দিই যে এই যে এই শব্দটা, একটু বলতে পারবেন যে এরা ভিন্ন ভিন্ন নাকি রিপিট আছে এই জায়গায়? রিপিট আছে। রিপিট আছে। তাহলে রিপিট থাকলে আমরা সব সময় ইউজ করব 3 নম্বর ফর্মুলাটুকু। হ্যাঁ, 3 নম্বর বেসিক সূত্র। আবার যদি বলি আপনাকে এটা কোম্পানি আছে মেবি এরকম, তাই না? তো এইটা কি শব্দ বলেন তো? সবাই কি ভিন্ন ভিন্ন নাকি রিপিট আছে? এটা ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন। তাহলে এইটার জন্য আমরা ইউজ করব হচ্ছে বেসিক ফর্মুলা 1 আর বেসিক ফর্মুলা 2। আর থিসিসের জন্য ইউজ করব আমরা শুধুমাত্র বেসিক ফর্মুলা 3। তো এই বেসিক ফর্মুলা 3টা কি রকম হয়? ওকে, তো বেসিক ফর্মুলা 3 জন্য কি বলেছিলাম যে সবাই ভিন্ন ভিন্ন হবে না, রিপিট থাকবে। একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেটা লিখেছিলাম বাবা, ছোট্ট একটা এক্সাম্পল। হ্যাঁ, তো একটু খেয়াল করে দেখবেন, আমি যদি আপনাকে বলি এই বাবা শব্দটার মধ্যে কয়টা লেটার আছে, আপনি অবশ্যই জানেন যে বাবা শব্দটার মধ্যে 4টা লেটার আছে। এখন যদি বলি এই 4টার মধ্যে থেকে আপনাকে 4টাই সাজাতে হবে, সবাইকেই সাজাতে হবে, তাহলে আপনি কি করবেন বলেন তো? আগের নিয়মে যেহেতু 4টা লেটার আছে, 4টাকেই সাজাতে হবে, লিখতে পারেন 4p4 অথবা 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারেন। তো এইটা লেখা যাবে না, তখনই লেখা যাইতো যদি সবাই, যেমন বি একটা থাকতো, এ একটা থাকতো, এইভাবে যদি সবাই ভিন্ন ভিন্ন থাকতো তাহলে আপনি এটা লিখতে পারতেন। যেহেতু এরা ভিন্ন ভিন্ন নয়, রিপিট আছে, সেই কারণে আপনি খুঁজে বের করেন তো কারা কারা রিপিট আছে। তো আমরা খুঁজে দেখেছি যে এখানে 2টা বি আছে, তাহলে বি লিখতে পারি আমরা 2টা, আবার 2টা এ আছে, তাহলে এ লিখতে পারি 2টা। ওকে, এই যে দেখেন বি আছে 2টা, এই জন্য নিচে ভাগ দিয়ে আমরা এই বি 2টার জন্য 2 ফ্যাক্টরিয়াল লিখলাম। ওকে, আবার এ আছে 2টা, এই জন্য আরেকটা 2 ফ্যাক্টরিয়াল লিখলাম। বুঝতে পারছেন? তো আমি আরেকটা এক্সাম্পল নিই, তাহলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি ওই থিসিস শব্দটা লিখি। হ্যাঁ, তো থিসিস শব্দটা থেকে সবাইকে নিয়ে আপনি কত ভাবে বিন্যাস করতে পারেন? থিসিস শব্দটা থেকে সবাইকে নিয়ে কত ভাবে বিন্যাস করতে পারেন? তো একটু দেখেন তো কয়টা লেটার আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে কত লিখবো বলেন তো? 6 ফ্যাক্টরিয়াল না, যেহেতু সবাইকে নিতে বলছে।
আর এখানে জি। রিপিট আছে কে কে ভাইয়া? দুইটা এস আছে। এস আছে কয়টা? দুইটা। এই জন্য দুইটা। কত দিয়ে ভাগ দিব বলেন তো? 2 ফ্যাক্টরিয়াল দিয়ে। 2 ফ্যাক্টরিয়াল, শুধু 2 না কিন্তু 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। ওকে, এবার আপনাদের জন্য আপনারা বলে দিবেন কত। এ এ, বি বি বি, সি সি সি। আপনারা এটা বলেন তো, এটা যদি বিন্যাস করতে দেই আপনাকে, সবাইকে নিয়ে যতগুলো লেটার আছে এখানে সবাইকে নিয়ে আপনি সাজাবেন, আপনি কি করবেন? কত আসবে বলেন? 9 factorial divided by 3 factorial by 4 factorial. জি, বুঝি নাই, আরেকবার। Nine factorial divided 2 factorial, 3 factorial, 4 factorial. 9 factorial by 3 factorial to 4 factorial. 9 factorial divided by 2 factorial 2 factorial. into 3 factorial, 42 into 4 factorial, বুঝতে পারছেন? জি। 4 factorial. 4 factorial কেন? 4টা সি আছে, জি। এই জন্য 4 factorial। 3 factorial 3টা বি আছে, 2 factorial 2টা এ আছে, মানে এরা হচ্ছে রিপিট টাইপের অঙ্ক, এই জন্য বেসিক ফর্মুলা 3। জি। তো এইটা একটু আবার লিখতে হবে আপনাকে। ধরেন যে আপনার যদি এবার এরকম থাকে যে বাবা থেকে 4টা তো আছে, এখান থেকে আপনাকে যদি 3টা নিতে বলে, এই বাবা শব্দটা থেকে যে 4টা লেটার আছে, 4টা লেটার থেকে যে কোনো 3টা নিয়ে আপনি সাজান বা বিন্যাস করেন, তাহলে আপনি কি লিখবেন? ইন জেনারেল ওয়েতে 4p3 লিখবেন কি না? হ্যাঁ, জি। ডিভাইডেড বাই কত দিব একটু বলেন তো? 2 factorial into 2 factorial into 2 factorial। 2 factorial। অনেকেই আসতেছে এখনো, বলে দেয়নি আপনাদের গ্রুপে 8টার সময় ছিল? অনেকেরই জয়েন করতে প্রবলেম হয়েছে। আচ্ছা, তো আমরা কিন্তু আরেকবার রিপিট করি। হ্যাঁ, এই 3টা সূত্র অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আবার বলতেছি যে আমাদের যে শব্দগুলো থাকে সাধারণত 2 ধরনের শব্দ থাকে, যেখানে হচ্ছে এক ধরনটা হচ্ছে যে সবাই ভিন্ন ভিন্ন থাকবে, আবার আরেকটা টাইপ হচ্ছে যেখানে রিপিট টাইপ থাকবে। ওকে, সো ভিন্ন ভিন্ন থাকার জন্য আমরা 2টা সূত্র শিখছি। কিরকম শিখছি? যারা ভিন্ন ভিন্ন থাকবে, যতজন থাকবে ততজনকে নিয়ে যদি সাজাই, তাহলে একটাই ফর্মুলা ভাই, n ফ্যাক্টরিয়াল অথবা n p n। ওকে, n। মনে হয় আনমিউট করে আছেন, মিউট করে দেন। তো যাই হোক, ভাই এটা মিউট ছিল- করেন ভাই, একটু কাইন্ডলি ভাই মিউট করেন। এটা ছিল আমাদের বেসিক ফর্মুলা 1। আরেকটা ছিল যে সবাই যদি মিউট করতে বলেন, অনেক সমস্যা হচ্ছে। ভাই মিউট করেন। আমি মিউট অল করলে তো আমি নিজেও মিউট হয়ে যাই ভাই। সবাই মিউট করে রাখেন। না না, ঠিক আছে। সবাই মিউট করে রাখেন। ওকে, এখন ঠিক আছে? ঠিক আছে। ওকে, তো এটা ছিল সবাই ভিন্ন ভিন্ন। আরেকটা ছিল সবাই ভিন্ন ভিন্ন দিয়ে যদি সবাই থেকে তার থেকে কম সংখ্যক জিনিস, যেমন 5টা থেকে যদি এর থেকে কম সংখ্যক জিনিস সাজাতে বলে, তাহলে ছিল আমাদের বেসিক ফর্মুলা 2। আর বেসিক ফর্মুলা 3 ছিল হচ্ছে যদি রিপিট টাইপ থাকে তাহলে বেসিক ফর্মুলা 3। এবং এখানে আপনার যেটা এক্সট্রা কাজ করতে হবে, আমরা খুঁজে দেখবো কারা কারা রিপিট আছে, যারা যারা রিপিট আছে তাদের জন্য তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিব। সো এটা একদম মাথার মধ্যে ঢুকায় রাখেন, আর বাইর করে দিয়েন না। হ্যাঁ, বাইর করলেই সমস্যা কিন্তু। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। হ্যাঁ, দেখেন এই যে এনপিআর কোথায় পাইছিলাম বলেন তো? এনপিআর হচ্ছে আমরা 2 নম্বর যে ফর্মুলাটা ছিল, 2 নম্বর ফর্মুলাটার মধ্যে পাইছিলাম, যেখানে বলছিলাম যে 5টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি এই 4টা ভিন্ন ভিন্ন জিনিসকে আমি সাজাই, সেক্ষেত্রে এটাকে যদি 5 না হয়ে যদি এন লিখতাম পি,
আর 4 না হয় আমি আর জাস্ট কমন সাধারণ আকারটা হচ্ছে এনপিআর। এটা যদি বাংলা মিনিং আপনি বলতে চান সেটা হচ্ছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস সাজানোর উপায় সংখ্যা। পিতে হচ্ছে পারমুটেশন, হ্যাঁ পারমুটেশন মানে বিন্যাস, মাথা রাখবেন। পি মানে সমাবেশ লেখেন না আবার। ওকে, সো এনপিআর, এই এনপিআর সম্পর্কে এটা ভাঙতে হবে আপনাদেরকে। যদি ভাঙতে না পারেন তাহলে কিন্তু আপনার অ্যান্সার আসবে না। হ্যাঁ, অঙ্কের করতে একদম শেষ পর্যায়ে এসে আপনার এনপিআরটা ভাঙতে হয়। তো একটু খেয়াল করে দেখবেন, এনপিআর মানে একটা সূত্র আছে এনপিআর দিয়ে। এনপিআর মানে দেখেন তো উপরে কি বলেন তো, এন না উপরে, উপরে এন, এই জন্য হ্যাঁ আমরা কি উপরে করব, এন ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিব। উপরে রাখবো, লবে রাখবো এন ফ্যাক্টরিয়াল, ওকে। আর নিচে হচ্ছে আর, এই জন্য আমি নিচে যেটা রাখবো সেটা হচ্ছে উপরটা থেকে নিচেরটা বিয়োগ করে দেবো, মানে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে সূত্র। তো এনপিআর ভাঙার ওয়েটা হচ্ছে উপরে থাকবে উপরেরটার ফ্যাক্টরিয়াল মানে এন ফ্যাক্টরিয়াল, আর নিচে থাকবে উপরটা বিয়োগ নিচেরটা, উপরটা বিয়োগ নিচেরটা ফ্যাক্টরিয়াল। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। উপরে রাখবো উপরেরটার ফ্যাক্টরিয়াল, নিচে রাখবো উপরেরটা বিয়োগ নিচেরটার ফ্যাক্টরিয়াল। 45 মিনিট পর পর কি ক্যান্সেল হয়ে যাবে? এনিওয়ে, তো আপনাকে একটা করতে দেই, আপনাদেরকে একটু দেখেন তো পারবেন কিনা। 11p9 এটাকে ভাঙান তো কত আসে? 11 factorial divided by 2 factorial. 11 ফ্যাক্টরিয়াল বাই বাই 2 factorial. 2 মানে ফ্যাক্টরিয়াল। 2 তো এটাকে যদি ইনটু, জি ভাই আরেকবার বুঝি নাই। না ঠিক আছে, ব্যাপারটা হলো যে 2 ফ্যাক্টরিয়ালটা হচ্ছে কারণ উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে নিচে। 11 মাইনাস 9, 11 মাইনাস 9 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছেন? জি ওকে, সো এই ধরনের অঙ্কগুলো ভাঙতে হয় কিভাবে? এখন দেখেন 11 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, এটা কি আর ভাঙতে পারবেন না আপনারা? দেখেন তো 11 ফ্যাক্টরিয়াল, জি 11 কে 2 পর্যন্ত আনে, এরপর 2 দিয়ে কাটাকাটি করা যায়। হ্যাঁ, অথবা আমরা কিন্তু বলে দিছিলাম যে আমরা 7 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মুখস্থ করব। হ্যাঁ, 11 থেকে 2 পর্যন্ত আনা অনেক বড়। 11 আমরা 7 ফ্যাক্টরিয়াল পর্যন্ত, জি স্যার 11 ফ্যাক্টরিয়ালকে ভাঙতে গেলে তো ক্যালকুলেটর ছাড়া ওই হিসাবটা করা অনেক কঠিন হয়ে যাবে। আপনি ফ্যাক্টরিয়াল হিসাবটা দেখেননি? স্যার আমি ফ্যাক্টরিয়ালের অর্ধেক থেকে ক্লাসে জয়েন করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে স্যার আমরা রিকর্ডটা দেখে নেবেন। জি স্যার। আচ্ছা, তো একটু ভাঙাই দিই। আমরা 7 ফ্যাক্টরিয়াল পর্যন্ত বলছিলাম। 7 ফ্যাক্টরিয়ালের মান কত বলতে পারেন মুখস্থ? মেবি 5040। 5000। হ্যাঁ, তাহলে 11 থেকে 10 ইনটু 9, ওরে বাবা, 9 ইনটু 11 8 ইনটু 7 ফ্যাক্টরিয়াল। 7 ফ্যাক্টরিয়ালকে আমরা কত বলতে পারি? 5040 বলতে পারি না? কারণ আমরা এটা মুখস্থ করে রেখে দিচ্ছি ভাই পর্যন্ত। আর 2 ফ্যাক্টরিয়ালের মান তো 2। দেন আপনি কাটাকাটি করতে পারেন, কাটাকাটি করলে একটা ভ্যালু আসবে আর কি। হ্যাঁ, দেন আপনার ক্যালকুলেটর লাগবে না আপু, আপনি এইভাবে ভাঙাতে পারবেন। ওকে, ঠিক আছে। সো আমরা এই 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 স্লাইডে কি শিখলাম? এনপিআর কে কিভাবে ভাঙতে হয় সেটা শিখে গেছি। ওকে ফাইন। দেন আমরা এই যে বেসিক ফর্মুলা দিয়ে যে 3টা বেসিক ফর্মুলা শিখলাম, সেই 3টা বেসিক ফর্মুলা দিয়ে আমাদের 4টা অঙ্ক আছে। এই 4টা অঙ্ক আমাদের সলভ করতে হবে। ওকে, সো প্রথম অঙ্কটা কি দেখেন তো, ডটার শব্দটি। দেখেন ডটার শব্দটির অক্ষরগুলো থেকে সবাইকে নিয়ে কত প্রকারে সাজানো যায়। তো একটু খেয়াল করে দেখেন তো, ডটার শব্দগুলোতে যে লেটার গুলো আছে তারা কি সবাই ভিন্ন ভিন্ন নাকি সব রিপিট আছে? কেউ একটু বলেন, কেউ। রিপিট নেই, সবাই ভিন্ন ভিন্ন, তাই তো? তো জি। যেহেতু সবাই ভিন্ন ভিন্ন, তাহলে আমাদের হয় বেসিক ফর্মুলা 1 কাজে লাগবে, না হলে 2 কাজে লাগবে। এটা কিভাবে বুঝবো যে বেসিক ফর্মুলা 1 নাকি 2? দেখেন একটু এখানে সুন্দর করে লিখে দিচ্ছে যে সবাইকে নিয়ে সাজাতে হবে। ডটারে যতগুলো লেটার আছে তাদের সবাইকে নিয়ে সাজাতে হবে, তার মানে বেসিক ফর্মুলা 1।
খেয়াল করে দেখবেন যে ডটারের টোটাল 8টা লেটার আছে, টোটাল 8টা লেটার আছে, মানে 8টা লেটার থেকে আপনি কয়টা সাজাবেন? 8টাকেই সাজাবেন, মানে 8 ফ্যাক্টরিয়াল, তাই তো? 8 ফ্যাক্টরিয়াল। সো আপনাদেরকে বলেছিলাম যে আপনারা 7 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মুখস্থ রাখবেন। তাহলে দেখেন 8 ফ্যাক্টরিয়ালকে কিন্তু আপনি এইভাবে লিখতে পারেন, 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল মানে কত? 5040। সো আলটিমেটলি গুণ করে, মেবি এই গুণটা তো আমরা পারি না, আপনি ভালো পারেন আর কি আপনারাই। এটা করে নেবেন, ওকে? তো এটা গেল। দেন হচ্ছে আপনার পরের অঙ্কটা দিকে খেয়াল করেন, ডটার শব্দটির অক্ষরগুলো থেকে যে কোনো 4টি নিয়ে কত প্রকারে সাজানো যায়। তো ডটার আমরা আগেই দেখছি যে ডটারে সবাই কি ভিন্ন ভিন্ন, ওকে? ডটারে সবাই ভিন্ন ভিন্ন, এবং বলছি যে এখান থেকে কয়টি নিতে বলতে হবে, কয়টি নিতে বলছে? 4টি, ওকে? হ্যাঁ, তাহলে 8টা থেকে যে কোনো 4টা নিতে হবে, এবং ডটারের মধ্যে সবাই ছিল ভিন্ন ভিন্ন। তাহলে আমরা কি করব বলেন তো? কোন সূত্র? বেসিক ফর্মুলা 1 2 3, ফর্মুলা নাম্বার 2। তাহলে এটাকে কত লিখতে পারি বলেন তো? 8 বলেন 8p4। সো এইটাকে 8p4 কে কিভাবে ভাঙাতে হয় আপনি জানেন না? 8p4 একটু আগে শিখলাম npr, 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 8 minus 4 factorial। মানে 4 ফ্যাক্টরিয়াল, তাই তো? জি, यस। আচ্ছা, তাহলে 8 ফ্যাক্টরিয়ালকে আমরা কিভাবে ভাঙাবো? 8 ইনটু 7 ফ্যাক্টরিয়াল মান মুখস্থ 5040, 4 ফ্যাক্টরিয়ালের মান মুখস্থ 24। মেবি ভাঙানো যায় 8 3, এটাও মনে হয় কাটাকাটি যায়, তাই না? এটা হয় কিনা দেখেন, যদি হয় তাহলে এটাই आंसर। হ্যাঁ, ওকে। সো এইভাবে আপনি করতে পারেন বেসিক ফর্মুলা 1 এবং বেসিক ফর্মুলা 2 দিয়ে। এবার আসেন পরেরটা দেখেন, পারমুটেশন শব্দটা। পারমুটেশন মানে কিন্তু বিন্যাস, সো বিন্যাসেরও বিন্যাস করা যাচ্ছে। হ্যাঁ, সো পারমুটেশন শব্দটির অক্ষরগুলো থেকে সবাইকে নিয়ে কত প্রকারে সাজানো যায়। সো এখানে কিন্তু কোনো অঙ্কের মধ্যেই বলে দেওয়া নাই ভাই যে সবাই ভিন্ন ভিন্ন বা সবাই রিপিট টাইপের। হ্যাঁ, তো আপনাকে শব্দটুকু দেখে বুঝতে হবে যে ভিন্ন ভিন্ন নাকি রিপিট টাইপ। তো একটু খেয়াল করে দেখেন, পারমুটেশন শব্দটার মধ্যে সবাই কি ভিন্ন ভিন্ন নাকি রিপিট আছে একটু বলেন তো? রিপিট আছে। রিপিট আছে, দুইটা টি রিপিট আছে, ওকে? হ্যাঁ, দুইটা টি রিপিট আছে। তার মানে কোন ফর্মুলা পড়তেছে ভাই? বেসিক ফর্মুলা 3। 11 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, তাহলে কত আসছে বলেন তো? পারমুটেশনের টোটাল লেটার আছে 11টা। তাহলে আমরা বলতে পারি 11 ফ্যাক্টরিয়াল। এখানে দেখেন সবাইকে সাজাতে বলছে, এই জন্য 11 ফ্যাক্টরিয়াল লিখলাম। হ্যাঁ, আর ডিভাইডেড বাই কি আছে? দুইটা টি আছে, এই কারণে 2 ফ্যাক্টরিয়াল। এতটুকু বুঝতে পারছেন? জি জি। ওকে, দেখেন এর পরে যেটা আসবে সেটা হচ্ছে পরের অঙ্কটা। হ্যাঁ, পরের অঙ্কটা ডিফারেন্ট কি বলেন দেখি? 4টি নিতে বলছে। 4টি নিতে বলছে, সবাইকে না কিন্তু। যেহেতু পারমুটেশন শব্দটি থেকে যে কোনো 4টি নিতে বলছে, এবার আমরা কি বলতে পারি বলেন তো? পারমুটেশনের টোটাল আছে 11টা। 11টা থেকে কয়টা নিব ভাই? 4টা নিব, তাই তো? ডিভাইডেড বাই 2 না ভাই, শুধু 2 ফ্যাক্টরিয়াল। নিচে ভুলে 2 বসাতে হবে, ফ্যাক্টরিয়াল বসাতে হবে। সো 11p4 কে ভাঙাতে পারি কিনা? 11 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কত? 7 ফ্যাক্টরিয়াল। এই যে 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। তো আলটিমেটলি ভাঙাতে পারবো না এই পুরো জিনিসটাকে আমরা। এখন ফ্যাক্টরিয়ালের হিসাব থেকে ভাঙাতে পারবো কিনা একটু বলেন? হ্যাঁ, হ্যাঁ পারা যাবে। হ্যাঁ, 7 ফ্যাক্টরিয়ালের মান কাটাকাটি যাবে আর বাকিটা। হ্যাঁ, 7 ফ্যাক্টরিয়ালের মান কিন্তু কাটাকাটি যাবে, বাকিটা একটু কাটাকাটি করলে দেখবেন। হ্যাঁ, তো আলটিমেটলি এই যে সূত্রের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো যদি পারেন, প্রত্যেকটা একটা করে এমন অঙ্ক, এই অঙ্কগুলো পারলে এই নিয়মের আপনি অনেক অঙ্ক পারবেন। হ্যাঁ, আপনি জাস্ট খুঁজে দেখবেন যে এরা ভিন্ন ভিন্ন নাকি রিপিট আছে, বা আপনি দেখবেন যদি সবাইকে সাজাতে বলছে নাকি এদের থেকে কম সংখ্যক কোনো একটা অংশ নিয়ে সাজাতে বলছে। তো এতটুকু যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনি খুব ইজিলি এই রিলেটেড হাজার হাজার অঙ্ক যদি বইয়ের মধ্যে আছে সেগুলো করতে পারবেন। ওকে, দিন আসেন, পুরো বাঘের মতো একটা বাঘের ছবি দেখতে পাচ্ছেন? জি। ওকে, তো একাই 100 টাইপ। হ্যাঁ, একাই 100 টাইপ কেন লিখছি? কারণ হচ্ছে এই প্রত্যেকটা টাইপ দেখেন এখানে 4টা টাইপ দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা টাইপের হিউজ পরিমাণ অঙ্ক আছে, এবং তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভাই বস্তাবন্দি টাইপটা। হ্যাঁ, তো এটা আগে শিখবো,
দেন পরবর্তীগুলো শিখবো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট বস্তাবন্দি টাইপ, এই জন্য বাঘের ছবি দিয়েছে, মানে প্রত্যেকটা একটা করে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার। ওকে, সো কি কি টাইপ ছিল দেখেন, প্রথমটা হচ্ছে বস্তাবন্দি টাইপ, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার অবস্থার পরিবর্তন করবে না এমন একটা টাইপ, আর এটা হচ্ছে আপেক্ষিক অবস্থার পরিবর্তন করবে না, আর একটা হচ্ছে ক্রম পরিবর্তন করবে না। সো অঙ্কগুলোর মধ্যে এইভাবে লেখা থাকবে যে অবস্থার পরিবর্তন করবে না, আপেক্ষিক অবস্থার পরিবর্তন করবে না, ক্রম পরিবর্তন করবে না। এই ধরনের শব্দগুলো বা এই ধরনের শব্দগুলো যদি লেখা থাকে তাহলে প্রত্যেকটার জন্য আমাদের স্পেসিফিক কিছু রুল আছে, সেই রুলগুলো জানতে হবে। আমরা কিন্তু বেসিক ফর্মুলা একদম প্রাইমারি লেভেল ছিল, প্রাইমারি লেভেল থেকে আর একটু উপরে ওঠার চেষ্টা করতেছি এখন, একটু খেয়াল করবেন। সো এই নিয়মের কয়টা নিয়ম আছে বলেন তো? 4টা। একটা হচ্ছে বস্তাবন্দি টাইপ, একটা হচ্ছে অবস্থার পরিবর্তন করবে না, আর একটা হচ্ছে আপেক্ষিক অবস্থা। দেখেন দুটোর মধ্যে গুলায়েন না, একটা হচ্ছে অবস্থার পরিবর্তন আর একটা হচ্ছে আপেক্ষিক অবস্থার পরিবর্তন করবে না, আর একটা হচ্ছে ক্রম পরিবর্তন করবে না। ওকে, পরের স্লাইডে চলে যাই। দেখেন প্রথমেই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? একটু জুম করে দিই। হ্যাঁ, হ্যাঁ দেখা যাবে। আচ্ছা, তো যাই হোক, প্রথমটা ছিল আমাদের দেখেন তো বস্তাবন্দি টাইপ, তাই তো? এই যে বস্তাবন্দি টাইপ দেখা যাচ্ছে, বস্তাবন্দি টাইপ। জি ওকে, তো বস্তাবন্দি টাইপের অঙ্ক কোনগুলো সেটা হচ্ছে দেখেন, আমাদের অঙ্কের মধ্যে যদি লিখে দেওয়া থাকে কখনো স্বরবর্ণ অথবা ব্যঞ্জন বর্ণগুলো একত্রে থাকবে, এই কথাটা যদি কোথাও থাকে যে স্বরবর্ণ লেখলো অথবা ব্যঞ্জন বর্ণ থাকলো, এরা যদি কোথাও লেখা থাকে যে একত্রে আসে, তাহলেই কোনো দিকে না থাকে আমরা বস্তাবন্দিটা ঢুকাই দেবো। কেন বস্তাবন্দিতে ঢুকাই দেবো একটু খেয়াল করে দেখেন, একটা ছবি আছে এই জায়গায়। হ্যাঁ, দেখেন সামনে অনেকগুলো টাকা আছে, দেখতে পাচ্ছেন? টাকা টাকা তো দেখার কথা ভাই। জি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। পাশে একটা কি আছে বলেন তো? বস্তা আছে। ওকে, বস্তা। তো ধরেন এখানে লাখ লাখ টাকা, তাই না? অনেক টাকা মনে হচ্ছে, অনেকগুলো টাকা আছে। সো এই অনেকগুলো টাকা ধরে নিলাম এখানে 1 লাখ বা 2 লাখ 5 লাখ ধরলাম। হ্যাঁ, এখানে 5 লাখ টাকা আছে। এখন এই 5 লাখ টাকাকে যদি আপনি বস্তার ভিতর ঢুকিয়ে এই মুখটা বন্ধ করে দেন, তাহলে কি এটাকে আপনি 5 লাখ টাকা বলবেন নাকি একটা টাকার বস্তা বলবেন? একটু বলেন তো। একটা টাকার বস্তা, এটা একটা বস্তা, তাই তো? এই কারণে ভাই যে এইটা বস্তাবন্দি টাইপ কেন বলা হয়েছে, এখানে আপনার মনে রাখতে হবে যে যারা একত্রে থাকতে চায়, যদি স্বরবর্ণ বলে দেয় যে স্বরবর্ণ একত্রে থাকবে, তাদেরকে আমরা এরকম টাকার মতো একটা বস্তার ভিতর ঢুকাই দেব। হ্যাঁ, আর বস্তাটাকে কি মনে করব তখন? মাত্র একটা বর্ণ মনে করব। ওকে, যে স্বরবর্ণ অনেকগুলো থাকবে, যারা একত্রে থাকতে চাবে তাদেরকে কি করব? একটা বস্তার ভিতর ঢুকাই দিব এবং মুখটা বন্ধ করে দিয়ে বস্তাটাকে জাস্ট একটা বর্ণ চিন্তা করব। ওকে, একটা বর্ণ চিন্তা করার পরে টোটাল আমরা বিন্যাসটুকু করব। বিন্যাস করার পরে দেখেন কি হতে পারে, বিন্যাস করার পরে বস্তার ভিতরে যাদেরকে ঢুকাবো তারা কি নিজেদের মধ্যে পরিবর্তন হইতে পারে কিনা, নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করতে পারে। বস্তার ভিতরে দেখবেন কোথাও দেখবেন যে এখানে আসলে ওটা ফিক্সড, হ্যাঁ মানে ওটা ফিক্সড, ওটা নড়াচড়া করবে না। না, নড়াচড়া করবে ভাই বস্তার ভিতরে ঢুকানোর পরে। এখনো আসছে সবাই। ওকে, দেখেন অঙ্ক করলে বুঝতে পারেন, জাস্ট একটু ফিল করেন। দেখেন এই টাকাটাকে যখন আপনি এই বস্তার ভিতর ঢুকাবেন, বস্তার ভিতর ঢুকানোর পরে আপনি যদি বস্তাটাকে ঝাঁকাঝাঁকি করেন, হ্যাঁ কিছু নাই, ঝাঁকাঝাঁকি করেন, দেখবেন যে একবার ওলটপালট হচ্ছে কিনা। টাকাগুলো মনে করেন যে আপনার বাধা নেই, হ্যাঁ বাধা না, টাকাগুলো আপনি বস্তার ভিতর ঢুকাচ্ছেন, ঢুকানোর পরে বস্তাটাকে ঝাঁকাঝাঁকি করতেছেন, দেখবেন যে একটা 100 টাকার নোট উপরে চলে গেছে, একটা 500 টাকার নোট নিচে চলে গেছে। এরকম হতে পারে কিনা একটু বলেন। হতে পারে। হতে পারে। আমরা প্রথমে আমরা কি বলছি, যারা একত্রে থাকবে, সেটা স্বরবর্ণ হোক বা ব্যঞ্জন বর্ণ হোক, যারা একত্রে থাকবে তাদেরকে আমরা কি করব? একটা বস্তার ভিতর ঢুকাবো এবং বস্তাটাকে আমরা একটা বর্ণ চিন্তা করব। ওকে, বস্তাটাকে আমরা একটা উদাহরণ দেখি একটা। হ্যাঁ উদাহরণ দেখবো ভাই, উদাহরণ অবশ্যই দেখবো। তো বস্তাটাকে আমরা একটা বর্ণ চিন্তা করব এবং একটা বর্ণ চিন্তা করে আমরা বিন্যাসটুকু করব। কথাগুলো শোনেন, দেন আমরা এক্সাম্পল দিলে আপনি ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই বস্তাটাকে আমরা একটা বর্ণ চিন্তা করে বিন্যাসটুকু করব, দেন বস্তার ভিতরে বিন্যাস করব। এই কথাটুকু মাথায় রাখেন। তাহলে দেখেন আমাদের একটা অঙ্ক আছে যে পারমুটেশন শব্দটির অক্ষরগুলোকে আপনি এমন ভাবে সাজান যেন স্বরবর্ণগুলো, ভাওয়েল গুলো একত্রে থাকবে। ভাওয়েল একত্রে, ঠিক আছে, ভাওয়েল একত্রে থাকবে। ওকে, ভাওয়েল
একত্রে থাকবে। তো একটু খেয়াল করে দেখেন, আমরা বলছিলাম যারা একত্রে থাকবে তাদেরকে কি করব, একটা বস্তার ভিতর ঢুকাই দিব। ওকে, যারা একত্রে থাকবে তাদেরকে একটা বস্তার ভিতর ঢুকাই দেবো। তাহলে আমাদের কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তো পারমুটেশন শব্দটিতে একটু দেখবেন যে স্বরবর্ণ আছে 5টা, এ ই আই ও ইউ, মানে 5টা স্বরবর্ণই আছে পারমুটেশন শব্দটার মধ্যে। ওকে, তো বলেছিলাম যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তার মানে এই স্বরবর্ণ 5টাকে আমরা কি করব বলেন তো? একটা বস্তার ভিতর ঢুকাই দিব কি না? জি দিব। আর এই বস্তাটাকে কয়টা বর্ণ চিন্তা করবো বলেন তো? একটা একটা বর্ণ চিন্তা করবো। তাহলে এখন বলেন তো যে টোটাল এই পারমুটেশনের যখন আমরা স্বরবর্ণগুলো একত্রে থাকবে তখন তাহলে টোটাল বর্ণ কয়টা আসতেছে? দুইটা ব্যঞ্জন বর্ণ আছে 6টা, 11টা না ভাওয়েল 5টাকে আমরা একটা ধরে নিব, তাহলে ব্যঞ্জন বর্ণ টোটাল আসতেছে 7টা, স্বরবর্ণ একটা ধরবো আর কনসোনেন্ট 6টা, মানে 6 আর 1 7। এইটা হবে কিনা একটু বলেন তো? 7 ধরে নিলাম, 7টা 7, ঠিক আছে। দেন একটু চিন্তা করে দেখেন, এই 7টা বর্ণ আছে, 7টা বর্ণের মধ্যে 2টা টি আছে, দেখেন 2টো টি আছে কিনা? দেখেন 7টা বর্ণের মধ্যে 2টো টি আছে, তা আমরা আমাকে বলতে পারি যে এটা বেসিক ফর্মুলা 3 জি বলতে পারি। তাহলে কি লিখবো বলেন তো? 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি কিনা? জি দেখেন আমাদের মেইন কথা ছিল ভাইয়া যারা একত্রে থাকবে তাদেরকে একটা বস্তায় ঢুকাবো এবং বস্তাটাকে জাস্ট একটা বর্ণ চিন্তা করব। ওকে, তাহলে কত আসতেছে? টোটাল 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। এখন ইনটু দিয়ে আপনাকে করতে হবে বস্তার ভিতরে যে এ ই আই ও ইউ কে ঢুকাইছি, এ ই আই ও ইউ এদেরকে যে ঢুকাই দিছি বস্তার ভিতর, এখন এ যদি মনে করে না ভাইয়া আমি আর নিচে থাকবো না, আমি উপরে যাব, যেতে পারে কিনা? যদি মনে করে না আমি মাঝখানে যাবো, হ্যাঁ নিজেদের মধ্যেও বিন্যাস করতে হবে। বস্তার ভিতরে তারা মনে হচ্ছে আমি নিচে থাকবো, আমি উপরে থাকবো, আমি মাঝখানে থাকবো, যে যেভাবে ইচ্ছা যে আমি চলতে পারি, ঠিক আছে, পারে তারা চলতে পারে। ওকে, তার মানে কি তারা নিজেদের মধ্যে আবার বিন্যাস করতে পারে বস্তার ভিতরে। তাহলে নিজেদের মধ্যে যদি বিন্যাস করে দেখেন তো 5টা আছে, 5টাই বিন্যাস করতে পারে। তাহলে বেসিক ফর্মুলা কত? 1 2 3 কোনটা একটু বলেন? 1। তাহলে 5টা ছিল বস্তার ভিতরে, নিজেদের মধ্যে বিন্যাস করতে পারে, মানে 5 জনই নড়াচড়া করতে পারে, জায়গা চেঞ্জ করতে পারে। জায়গা চেঞ্জ করা মানেই ভাই বিন্যাস। হ্যাঁ, 5 জনই যেহেতু নড়াচড়া করতে পারবে বস্তার ভিতরে, তাহলে 5 জন ছিল, 5 জনকে আমরা সাজাবো বেসিক ফর্মুলা 1 দিয়ে, 5 ফ্যাক্টরিয়াল দিয়ে। তার মানে আমাদের কোশ্চেন ছিল পারমুটেশন শব্দটির অক্ষরগুলোকে এমন ভাবে সাজাও যেন স্বরবর্ণগুলো একত্রে থাকে। আমরা অ্যান্সারটা এইভাবে করব। এটা শিখছি আমরা যে যারা একত্রে থাকবে তাদেরকে আমরা একটা বস্তায় ঢুকিয়ে বস্তাটাকে একটা বর্ণ চিন্তা করব, দেন বিন্যাস করব, আর কোনো কাজ নাই ভাই। তো যদি আমরা স্বরবর্ণ 5টাকে একটা বস্তার ভিতর ঢুকায় একটা বর্ণ চিন্তা করি, তাহলে টোটাল পারমুটেশনে বর্ণ আসতেছে তাহলে টোটাল 7টা। যেহেতু টি 2টা আছে এই জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, দেন হচ্ছে বস্তার ভিতরে বিন্যাস। এই ফরম্যাটটুকু জাস্ট মনে রাখবো, আর কিছু লাগবে না। বুঝতে পারতেছেন? জি এটা ছিল আমাদের স্বরবর্ণগুলো একত্রে থাকবে। দেন আসেন আরো একটু আছে, এই বস্তাবন্দি টাইপের 2 ধরনের অঙ্ক আসে। কখনো কখনো দেখবেন যে লেখা আছে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, আবার আরেক ধরনের অঙ্ক লেখা থাকবে যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না। আপনি একটা জিনিস চিন্তা করেন যে এইখানে একটা বাক্স, এই বাক্সটার মধ্যে 3টা লাল বল আছে। এটা কালারই তো আমি জানি না ভাই, এটা হলুদ দিয়ে দিই। হ্যাঁ, আর 3টা হলুদ বল আছে। ওকে, একটা বাক্সের মধ্যে 3টা লাল বল আছে আর 3টা হলুদ বল আছে। এখন আপনাকে যদি বলে দেই এই বাক্স থেকে আপনি লাল বলগুলো ফেলাই দিবেন, তাহলে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারতেছেন যে বাক্সের মধ্যে শুধু কোন বলগুলো আছে বলেন তো? হলুদ বলগুলো আছে। ঠিক আছে, ঠিক এই জায়গাটা একটু দেখেন, স্বরবর্ণ একত্রে থাকবে আর স্বরবর্ণ একত্রে থাকবে না, এই দুইটার মধ্যে ডিফারেন্ট করব কিভাবে? এখন আপনি পারমুটেশন শব্দটিকে যদি আপনি কোনো শর্ত ছাড়া বিন্যাস করেন, মানে যেখানে আপনার স্বরবর্ণগুলো একত্রে থাকবে, স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, সব মিলে আর কি, পারমুটেশন শব্দটিকে যতভাবে সাজানো যায়
সেইটা করলেন, মানে যেখানে আপনার স্বরবর্ণগুলো একত্রে থাকবে এবং স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, সবাই থাকবে আর কি, ঠিক আছে? এবং টোটালটা থেকে যদি আপনি স্বরবর্ণ একত্রে থাকবে, স্বরবর্ণ একত্রে থাকবে এটাকে বিয়োগ করে দেন, তাহলে কি পাবেন বলেন তো? যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, এটা পাবেন কিনা? টোটাল বিন্যাস থেকে যদি স্বরবর্ণগুলো একত্রে থাকবে বিয়োগ করেন, তাহলে বাকি থাকে কি? স্বরবর্ণ একত্রে থাকাগুলো ফেলাই দিচ্ছেন, তাহলে যেখানে বাকি থাকে হচ্ছে যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না। ওকে, হুম, বুঝছেন? জি না জি বুঝলে বলেন। বুঝছি। ওকে, স্যার এটা একটু তাহলে রিপিট করেন আবার সর্বনিম্নটা। এটা রিপিট করব। ওকে, তো একটু খেয়াল করে দেখেন, এই পারমুটেশন শব্দ নিয়ে যেহেতু কথা বলতেছি, তো পারমুটেশন শব্দটার কোনো শর্ত ছাড়া, যে এরকম যে শর্তগুলো অ্যাড করে দিচ্ছি না, দেখেন এই শর্ত অ্যাড করে দিচ্ছি, এই শর্ত অ্যাড করে দিচ্ছি, এই শর্তগুলো ছাড়া যদি আপনি বিন্যাস করেন, তার মানে কি পারমুটেশন শব্দটার সবাইকে নিয়ে আপনি বিন্যাস করবেন। যেখানে এটা যদি বিন্যাস করেন, এই যে বিন্যাস করা মানে কি, এখানে আপনার এই পারমুটেশন শব্দটাকে যত ভাবে সাজানো যায় ঠিক তত ভাবের বিন্যাসটা করছেন, কোনো শর্ত ছাড়া যদি দিয়ে দিই আমি আপনাকে, তাই না? পারমুটেশন জি স্যার। শব্দটাকে যদি কোনো শর্ত ছাড়া বিন্যাস করতে বলি আপনাকে, তাহলে আপনি পারমুটেশন শব্দটার যে বিন্যাস সংখ্যাগুলো পাবেন সেটা হচ্ছে সব ধরনের বিন্যাস এখানে পাবেন আর কি। যেখানে অন্তর্ভুক্ত থাকবে স্বরবর্ণ একত্রে থাকবে, আবার অন্তর্ভুক্ত থাকবে স্বরবর্ণ একত্রে থাকবে না। দুই ক্যাটাগরি অন্তর্ভুক্ত থাকবে কিনা যদি টোটাল বিন্যাসটা করি? হ্যাঁ, থাকবে থাকবে। থাকবে। যদি দুই ক্যাটাগরি অন্তর্ভুক্ত থাকে, তাহলে আপনি টোটালটা থেকে যদি স্বরবর্ণ একত্রে থাকবে এইটা বিয়োগ করে দেন, যদি এইটা বিয়োগ করে দেন স্বরবর্ণ একত্রে থাকবে, তাহলে বাকি থাকে কে বলেন তো? বাকি থাকবে হচ্ছে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, এই ব্যাপারটা। ওকে, সো আগের এক্সাম্পলটাই যাই। আমরা আগের এক্সাম্পলটা পেয়েছিলাম যে পারমুটেশন শব্দটির অক্ষরগুলোকে এমন ভাবে সাজাবো যেন স্বরবর্ণগুলো একত্রে থাকে, তাই তো? যেন স্বরবর্ণগুলো একত্রে থাকে। জি। ওকে, তাহলে ওইটার অ্যান্সার কত ছিল বলেন তো? আপনারা মেবি জানেন 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 5 ফ্যাক্টরিয়াল ছিল। এটা ছিল কিনা মনে পড়ে? জি জি জি, আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন, হ্যাঁ, অঙ্কগুলো সাথে সাথে করে ফেলবেন, তাহলে ইজি হবে। ওকে, এখন যদি আপনাকে বলি এই পারমুটেশন শব্দটাকে কোনো শর্ত ছাড়া আপনি বিন্যাস করেন, পারবেন কিনা বলেন তো? কোনো শর্ত ছাড়া বিন্যাস করা মানে কি? পারমুটেশনের টোটাল বর্ণ আছে 11টা, আছে কিনা? জি। আর দুইটা দেখেন টি আছে, দুইটা টি আছে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। তার মানে এইটা হচ্ছে আপনার টোটাল বিন্যাস। পারমুটেশনের টোটাল বিন্যাস হচ্ছে 11 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। এখান থেকে যদি আপনি এই যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে এই বিন্যাসটা বিয়োগ করে দেন, মানে 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 5 ফ্যাক্টরিয়াল, এটা বিয়োগ করে দেন, তাহলে অ্যাকচুয়ালি কি পাবেন বলেন তো? যেখানে যেটা স্বরবর্ণ থাকবে না। বুঝতে পারছেন কি আপনারা এখন? জি জি। এই টাইপটা খুবই বেশি ইম্পর্টেন্ট, একটু মাথা রাখতে হবে। না বললে আবার বলেন, আমি প্রথম থেকে শুরু করব আবার। না বুঝলে আবার বলেন, শরম পাইন না ভাই, বলেন। বুঝতে পারছেন? জি। হ্যাঁ। ওকে, তাহলে নেক্সট স্লাইডে চলে গেলাম। হ্যাঁ, ওকে। দেখেন আমাদের 4টা ছিল একাই 100 টাইপ। হ্যাঁ, তার মধ্যে প্রথম টাইপটা হয়ে গেছে বস্তাবন্দি টাইপ, এবং বলেছিলাম বস্তাবন্দি টাইপ কারা? যারা যদি যখন লেখা থাকে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণগুলো একত্রে থাকবে কি থাকবে না, এরকম টাইপের। তো যারা একত্রে থাকবে তাদের কি করব বলেন তো? বস্তার ভিতর ঢুকায় তাদেরকে একটা বর্ণ চিন্তা করব, দেন বিন্যাস করব। হ্যাঁ, দেন বিন্যাস করব। বিন্যাসটা কি? ওই যে 1 2 3 বেসিক ফর্মুলা অনুযায়ী বিন্যাস করার পরে কি করব? বস্তার ভিতরটাকে বিন্যাস করে গুণ করে দিব। এই যে গুণ কেন করতেছি, যোগ কেন করতেছি, এই ব্যাপারটা নিয়ে আমরা সমাবেশে আলোচনা করব। আর যদি সময় থাকে আজকে, তাহলে আমরা এই শেষের দিকে একটু আলোচনা করে দিব, কখন যোগ হয় কখন গুণ হয়, হ্যাঁ ব্যাপারটা। আর না হলে সমস্যা নেই, সমাবেশে আলোচনা করব। সমাবেশে আলোচনা না করলেও প্রবাবিলিটি আলোচনা করব, লাগবেই এগুলো ব্যাপারগুলো। হ্যাঁ, তো দেন আমাদের দেখেন 2 নম্বর টাইপটা ছিল অবস্থার পরিবর্তন করবে না। এটা লেখা থাকবে ভাই, অবস্থান পরিবর্তন করবে না। এই কথাগুলো যদি লেখা থাকে তখন আপনাকে এই ফরম্যাটে আগাইতে হবে। তো একটু
বলেন তো পারমুটেশন মানেই হচ্ছে সাজানো ব্যবস্থা। পারমুটেশন মানে যদি সাজানো ব্যবস্থা হয়, কেউ যদি গো ধরে বসে থাকে যে না আমি আর সরবো না, আমি আর সাজাসাজি করবো না, তাহলে কি সে বা বিন্যাসে অংশগ্রহণ করবে কি করবে না? করবে। করবে না। যারা বিন্যাস মানেই হচ্ছে ভাই সাজবে, যারা সাজাসাজি করবে আর কি, যারা স্থান পরিবর্তন করবে না। করবে বা যারা হচ্ছে জায়গা চেঞ্জ করবে, তারাই হচ্ছে পারমুটেশনে অংশগ্রহণ করবে। আর যারা অবস্থান পরিবর্তন করবে না, তারা কখনোই বিন্যাসে অংশগ্রহণ করবে না ভাই। এই যে আপনি একটু কষ্ট করে দেখবেন যে আমি এখানে এই যে ABC কে পেরেক দিয়ে আটকাই দিছি, হ্যাঁ, এরা হচ্ছে সেই গো ধরা পাবলিক যারা বলছে যে আমি এখান থেকে আর উঠবই না, এরা হচ্ছে এই অবস্থান পরিবর্তন করবে না। ওকে, তো দেখেন আমি কি করছি, যারা অবস্থান পরিবর্তন করবে না তাদেরকে আমি পেরেক ঢুকাই দিছি ওয়ালের ভিতরে, তুমি থাকো বাবা পেরেক দিয়ে, তুমি আটকা থাকো, তোমাকে আর কোথাও নড়তে হবে না, তুমি বাদ দাও, তোমাকে বাদ দিয়ে আমরা বিন্যাস করব। ওকে, তো কথাটা ছিল যে যারা অবস্থান পরিবর্তন করবে না, এই কথাটা যদি লেখা থাকে তাহলে যারা অবস্থান পরিবর্তন করবে না তাদেরকে বাদ দিয়ে আমরা বিন্যাস করব। ওকে, সো কোশ্চেনে চলে যাই। দেখেন পারমুটেশন শব্দটা লেখা আছে, আবারও পারমুটেশন নিয়ে আসছি। তো যদি বলে দেওয়া হয় যে পারমুটেশন শব্দটির অক্ষরগুলোকে এমন ভাবে সাজাও যেন স্বরবর্ণগুলো অবস্থান পরিবর্তন না করে। তো আমরা কি জানি ভাই, যদি অবস্থান পরিবর্তন না করে এই কথাটা লেখা থাকে, যারা অবস্থান পরিবর্তন করবে না তাদের মধ্যে আমরা কি পেরেক দিয়ে আটকাই দিব ওয়ালের মধ্যে, তাদেরকে বাদ দিয়ে দিব। ওকে, তো স্বরবর্ণগুলোকে যদি বাদ দিয়ে দিই, তার মানে কাকে কাকে বাদ দিয়ে দিব বলেন তো? A E I O U কে বাদ দিয়ে দিব, দেখবেন এখানে সবগুলোই আছে পারমুটেশনের মধ্যে স্বরবর্ণগুলো, ঠিক আছে? আর বাকি থাকে কারা কারা বলেন তো? PRMPTN, তাই তো? ইয়েস। তার মানে এরা কি বিন্যাসে অংশগ্রহণ করবে কি করবে না একটু বলেন তো? স্বরবর্ণগুলো আর অংশগ্রহণ করবে না। কেন করবে না? করবে না। কোশ্চেনেই বলে দিয়েছে তারা অবস্থান পরিবর্তন করবে না। আর আমরা এতটুকু মাথা রাখছি যে তারা অবস্থান পরিবর্তন করবে না, তাদেরকে পেরেক দিয়ে ওয়ালে মেরে দিব, তাদেরকে নিয়ে আর কোনো কাজ করব না আমরা। ওকে, প্রবলেম হচ্ছে ভাই? না ঠিক আছে। ওকে, তাদেরকে পেরেক মেরে ঢুকাই দিব, হ্যাঁ, ওয়ালের ভিতরে। তো তার মানে এরা আর বিন্যাসে অংশগ্রহণ করতেছে না, এরা বাদ। তাহলে এখন দেখেন পারমুটেশন শব্দটিতে কয়টা লেটার থাকতেছে বলেন তো? 3 4 5 6, 6 ফ্যাক্টরিয়াল। 6 জনকে সাজাবো এখন 6 ফ্যাক্টরিয়াল হবে কিনা? ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল দিব কিনা একটু বলেন? দিব কি দিব না? ইয়েস। হ্যাঁ দিতে হবে। কেন দিব? কি দুইটা দিতে হবে। তার মানে বেসিক ফর্মুলা কত? 1 2 3 রিপিট আছে 3। হ্যাঁ, ওকে, পারবো ভাই এখন? ইজি মনে হচ্ছে এখন একটু? হ্যাঁ মোটামুটি। জি। ওকে, সো এখানে জাস্ট মনে রাখবো যে যারা অবস্থান পরিবর্তন করবে না তাদেরকে পেরেক মেরে, এই যে ABC যে অবস্থা হয়েছে ভাই আমার এখানে ছবিতে, হ্যাঁ, দেখেন যে ABC এর একই অবস্থা হয়েছে, তারা আর জায়গা পরিবর্তন করতে পারতেছে না, কারণ আমি পেরেক মেরে ঢুকাই দিছি ওয়ালের ভিতরে। হ্যাঁ, এইটা মনে রাখবো, যারা অবস্থান পরিবর্তন করবে না তাদেরকে বাদ দিয়ে আমরা বিন্যাস করব। এতটুকু ক্লিয়ার? মানে তারা মুভ করবে না, তারা ফিক্সড জায়গা থাকবে, না, ওই যে কনসোনেন্ট গুলো হ্যাঁ, করবে। আর যারা মুভ করবে না তাকে আমরা বিন্যাসে নিব না ভাই। হ্যাঁ, এটা মাথায় রাখবো। ওকে, দেন 3 নম্বর ফরম্যাটটায় যাব, আপেক্ষিক অবস্থার পরিবর্তন করবে না। সো অবস্থান পরিবর্তন করবে না আর আপেক্ষিক অবস্থার পরিবর্তন করবে না, দুইটা ব্যাপারটা আলাদা। অবস্থান পরিবর্তন করবে না আর আপেক্ষিক অবস্থার পরিবর্তন করবে না, এই ব্যাপার দুটো আলাদা। কি রকম আলাদা দেখেন, একটা শব্দ লিখি। হ্যাঁ, এটা হচ্ছে মেবি অনেক পপুলার একটা নাম, হ্যাঁ, পল্লব। ওকে, সো এই যে দেখেন পি, এই পিটার মধ্যে এটা কি বলেন তো? স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ একটু বলেন দেখি? অবশ্যই ব্যঞ্জন বর্ণ। এটা কি ভাই বলেন? একটু কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এটা কি বলেন তো? এটা একটা স্বরবর্ণ, তাই তো? এলটা কনসোনেন্ট, এলটা কনসোনেন্ট, ওটা ভাওয়েল আর বিটা কনসোনেন্ট। ওকে, আপেক্ষিক অবস্থার পরিবর্তন করবে না মানে হচ্ছে যে ভাওয়েল গুলো যে পজিশনে আছে, দেখেন তো ভাওয়েল কোন পজিশনে আছে? এটা 2 নম্বর পজিশন, এটা পি 1 নম্বর পজিশন, এই যে 2 নম্বর পজিশন একটা ভাওয়েল, আবার হচ্ছে 5 নম্বর পজিশন একটা ভাওয়েল। মানে হচ্ছে এই আপেক্ষিক অবস্থার পরিবর্তন করবে না মানে হচ্ছে যে ভাওয়েল গুলো শুধুমাত্র ভাওয়েলের জায়গায় পরিবর্তন হইতে পারে, তারা কনসোনেন্টের ঘরে যেতে পারবে না। আবার কনসোনেন্টও তাই, যে কনসোনেন্ট শুধুমাত্র কনসোনেন্টের ঘরে যেতে পারবে কিন্তু কখনো তারা ভাওয়েলের ঘরে যেতে পারবে না।
তো ভাওয়েলের ঘর হচ্ছে 2 আর 5। এই 2 আর 5 এ শুধুমাত্র এ আর ও চলাচল করতে পারবে। আর পি এল এল বি এরা হচ্ছে কনসোনেন্ট। এই কনসোনেন্ট গুলো শুধু তাদের নিজেদের ঘরে, যেমন 1 3 4 এবং 6, 1 3 4 6 এটা হচ্ছে কনসোনেন্টের ঘর, আর 2 আর 5 হচ্ছে ভাওয়েলের ঘর। ওকে, তার মানে হচ্ছে যদি বলে দেওয়া থাকে যে আপেক্ষিক অবস্থার পরিবর্তন করবে না, তাহলে ভাওয়েল নিজেদের মধ্যে বিন্যাস করব এবং কনসোনেন্ট গুলোকে নিজেদের মধ্যে বিন্যাস করব। দেখেন এখানে একটু সুন্দর করে লিখে দিচ্ছি, যেমন আপেক্ষিক অবস্থার পরিবর্তন যারা করবে না তারা হচ্ছে এক এলাকার কুকুর অন্য এলাকায় প্রবেশ নিষেধ। হ্যাঁ, ঢুকলে কিন্তু ঘেউ ঘেউ করে। হ্যাঁ, তাই না? এক এলাকার কুকুর কিন্তু অন্য এলাকায় প্রবেশ করা নিষেধ, জানেন তো? জি স্যার। হ্যালো, তারপর মাঝে মাঝে বেড়াতে যায় কুকুরগুলা। জি, বেড়াতে গেলে কিন্তু ঘেউ ঘেউ করে ভাই। জি স্যার। যাই হোক, তো এটা মনে রাখবো যে এক এলাকার কুকুর অন্য এলাকায় প্রবেশ করতে পারবে না, কিন্তু যে এলাকার কুকুর সেই এলাকায় ওই কুকুরটা যে কোনো জায়গায় যেতে পারবে। হ্যাঁ, ঠিক তেমনি যে স্বরবর্ণ গুলো শুধু স্বরবর্ণের ঘরে যেতে পারবে, আবার ব্যঞ্জন বর্ণ গুলো শুধু ব্যঞ্জন বর্ণের ঘরে যেতে পারবে। ওকে, ব্যঞ্জন বর্ণ কখনো স্বরবর্ণের ঘরে যেতে পারবে না, আবার স্বরবর্ণ কখনো ব্যঞ্জন বর্ণের ঘরে যেতে পারবে না। তার মানে হচ্ছে স্বরবর্ণ গুলো নিজেদের মধ্যে বিন্যাস করবে এবং ব্যঞ্জন বর্ণ গুলো নিজেদের মধ্যে বিন্যাস করবে। এতটুকু বুঝতে পারছি কিনা? একটা এক্সাম্পল দেখলে বাকিটুকু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। বুঝতে পারছি ভাই? জি। হ্যাঁ ভাই। ওকে, এবার আসেন এক্সাম্পল ওই একটাই ভাই, পারমুটেশন। হ্যাঁ, পারমুটেশন শব্দটির অক্ষরগুলোকে এমন ভাবে সাজাবো, পারমুটেশন শব্দটির অক্ষরগুলোকে এমন ভাবে সাজাবো যেন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলোর আপেক্ষিক অবস্থার পরিবর্তন না হয়। কোশ্চেনটুকু শোনেন, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলোকে এমন ভাবে সাজাবো যেন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলোর আপেক্ষিক অবস্থার পরিবর্তন না হয়। ভাই কেউ আনমিউট করে রাখছেন মনে হয়, মিউট করে রাখেন। ওকে, তো কোশ্চেন ছিল আমার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো আপেক্ষিক অবস্থার পরিবর্তন করবে না। তো একটু পারমুটেশন শব্দটিতে স্বরবর্ণ কারা কারা আছে বলেন তো? আমরা এতক্ষণ দেখে আসছি এ ই আই ও আর ইউ, এরা হচ্ছে স্বরবর্ণ আছে, এবং ব্যঞ্জন বর্ণ কারা আছে বলেন তো? পি আর এম ই টি এন, এরা হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। আমরা বলছি কি যারা আপেক্ষিক অবস্থার পরিবর্তন করবে না তারা নিজেদের মধ্যে বিন্যাস করবে। যেমন ধরেন যে ভাওয়েল বা স্বরবর্ণ গুলো তারা নিজেদের মধ্যে বিন্যাস করবে এবং কনসোনেন্ট গুলো তাদের নিজেদের মধ্যে বিন্যাস করবে। তাহলে কি বলতে পারি? স্বরবর্ণ গুলো যদি তাদের নিজেদের মধ্যে বিন্যাস করে, মানে স্বরবর্ণ কয়টা আছে? 5টা আছে, এই জন্য 5 ফ্যাক্টরিয়াল। এবং ব্যঞ্জন বর্ণ গুলো যদি নিজেদের মধ্যে বিন্যাস করে, ব্যঞ্জন বর্ণ আছে 6টা, 6 ফ্যাক্টরিয়াল। কিন্তু ভাই যে দুইটা টি আছে ব্যতিক্রমে 3 চলে যাবে, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছেন ভাই? জি। আচ্ছা, আপনাদের একটা কোশ্চেন দিই ভাই, থিসিস শব্দটির অক্ষরগুলোকে এমন ভাবে সাজান যেন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলোর আপেক্ষিক অবস্থার পরিবর্তন না হয়। থিসিস, একটু অ্যান্সারটা বলেন। 2 factorial into 4 factorial divided by 2 factorial. জি বলেন। 4 factorial divided by 2 factorial. 2 ফ্যাক্টরিয়াল Into 4 factorial divided by 2 factorial. 2 ইনটু 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 2 ফ্যাক্টরিয়াল ভাই। হ্যাঁ, 2 factorial. ওকে, সবাই বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে ভাই, নেক্সট স্লাইডে চলে গেলাম। দেখেন 4 নম্বর টাইপটা ছিল এরকম যে যারা ক্রম পরিবর্তন করবে না, এই শব্দগুলো লেখা থাকবে, যারা ক্রম পরিবর্তন করবে না। তো আপনি ভুলে যান সবকিছু, একটা লাইন মনে রাখবেন, যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে একই বর্ণ চিন্তা করবে, একই বর্ণ চিন্তা করব। এই লাইনটুকু যদি মনে রাখতে পারেন তাহলে এই রিলেটেড যত অঙ্ক আসবে সব আপনি সলভ করতে পারবেন। আর কোনো অঙ্কই দেখতে হবে না, পরীক্ষার আগের দিন বলেন, পরীক্ষার 1 মাস আগে বলেন, কখনোই আর অঙ্ক দেখতে হবে না যদি আপনি এতটুকু মনে রাখতে পারেন।
যে যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে একই বর্ণ চিন্তা করব। ওই চিরাচরিত এক্সাম্পলে চলে যাই আমরা, পারমুটেশন। তো পারমুটেশনে যদি চলে যায় এবং কোশ্চেনটা হচ্ছে পারমুটেশন শব্দটির অক্ষরগুলোকে এমন ভাবে সাজাতে হবে যেন স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন না করে। কি বললাম? যে পারমুটেশন শব্দটির অক্ষরগুলোকে এমন ভাবে সাজাতে হবে যেন স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন না করে। তো আমরা জানি ক্রম পরিবর্তন যদি না করে তাদেরকে কি করব? একই বর্ণ চিন্তা করব। তাদেরকে ভাই মিউট করেন। ভাই মিউট করেন। অনেক মিউট করে না কেন? ভাই মিউট করেন ভাই। ভাই মিউট করেন। কে কথা বলতেছেন? না না 24 ঘন্টা নেই দেয় কিন্তু ভাই কি মিউট আওয়াজ করেন হচ্ছে? ভাই। কথা বলে কেন? শরীফ হাসান ভাই মিউট ভাই ক্লাসে এরকম করেন। শরীফ ভাই মিউট করেন। ওকে ভাই, তো এটা জিনিস মাথায় রাখতে হবে। জি, যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে কি বলবো? একই বর্ণ চিন্তা করব। ওকে, সো একটু দেখেন তো পারমুটেশন শব্দটিতে যেখানে যেখানে স্বরবর্ণ আছে তাদেরকে কি চিন্তা করব? একই রকম বর্ণ চিন্তা করব। তাহলে একটু লেখি তাহলে। পি, দেখেন পি এর পরে একটা ই আছে পারমুটেশনের, তো এই ইটা একটা স্বরবর্ণ। আমাদের কোশ্চেন ছিল স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না, তাহলে ওই ইটাকে আমরা কি করব? একটা বর্ণ চিন্তা করব। সাপোজ ধরেন এই ধরেন একটা বর্ণ ধরলাম এ, মানে যেখানে যেখানে স্বরবর্ণ পাবো সেখানে সেখানে আমরা এ লিখবো। দেন আছে আর, আর লিখলাম। দেন আছে এ, দেখেন এরপরে ইউ আছে। ইউটা মানে কি ভাই? স্বরবর্ণ। আর স্বরবর্ণকে বলছিলাম যে স্বরবর্ণ সবগুলোকে একই বর্ণ চিন্তা করব, তাহলে এ ধরলাম কারণ এখানে এ ধরছিলাম। হ্যাঁ, তারপরে কি আছে? টি আছে, তারপরে এ আছে, এটা কই একই ধরবো, এ ধরবো। আর টি আছে, আইটাকে এ ধরবো, ওটাকে এ ধরবো, আর এন আছে। এটা কি বুঝছেন আপনারা কি মানে কেন লিখতেছি? জি জি ওকে, কোশ্চেন ছিল স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না, এই কারণে স্বরবর্ণগুলোকে আমি একই বর্ণ এ চিন্তা করে নিছি। আলটিমেটলি পারমুটেশনটা কনভার্ট হয়ে গেল পারমাটাটান, তাই না? জি পারমুটেশন কনভার্ট হয়ে গেল পারমাটাটান। কেন হইলো? কারণ স্বরবর্ণগুলো বলেছিল যে ক্রম পরিবর্তন করবে না, আর আমরা এই লাইনটা জানি ভাই, যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে একই বর্ণ চিন্তা করব। ওকে, এই কারণে স্বরবর্ণগুলোকে আমরা একটা বর্ণ এ চিন্তা করে নিয়েছি। তাহলে এখন যখন পারমাটাটান চলে আসলো, আপনি কি এটাকে জেনারেল ওয়েতে বিন্যাস করতে পারবেন কি পারবেন না? পারমাটাটানে টোটাল আছে 11টা লেটার, 11টা বিন্যাস আছে, 11টা লেটার আছে, তার মানে 11 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, দেখেন আগেই জানি আমরা দুইটা টি ছিল এই জন্য 2 ফ্যাক্টরিয়াল, কিন্তু এখন এক্সট্রা কি আছে ভাই? পাঁচটা কি আছে? পাঁচটা এ আছে কিন্তু, তাই না? জি এই জন্য রিপিট আছে, এই জন্য 5 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। বুঝতে পারছি ভাই? জি তো এটা ছিল আমাদের একাই 100 টাইপের 4টা টাইপ। একটা টাইপ ছিল বস্তাবন্দি টাইপ, আর এটা টাইপ ছিল অবস্থান পরিবর্তন করবে না, আর এটা টাইপ ছিল আপেক্ষিক অবস্থার পরিবর্তন করবে না, আর এটা টাইপ ছিল ক্রম পরিবর্তন করবে না। তো এই যে 4টা টাইপ, প্রথম টাইপটা ছিল বস্তাবন্দি, এবং বলেছিলাম এটা কোন টাইপের অঙ্ক? যেখানে থাকবে স্বরবর্ণ বলুক বা ব্যঞ্জন বর্ণ যেটাই বলুক না কেন, যারা একত্রে থাকবে। হ্যাঁ, যারা একত্রে থাকবে, কিন্তু ফরম্যাটটা কি ছিল? যারা একত্রে থাকবে তাদেরকে আমরা একটা বস্তার ভিতর ঢুকিয়ে বস্তাটাকে একটা বর্ণ চিন্তা করে বিন্যাস করব। আর একটা এক্সট্রা ইনফরমেশন মাথায় রাখতে হবে, বস্তার ভিতরেও বিন্যাস হইতে পারে, এই কারণে ইনটু দিয়ে বস্তার ভিতরের বিন্যাসটা করব। ওকে, এটা ছিল বস্তাবন্দি টাইপ। এরপরে ছিল অবস্থান পরিবর্তন টাইপ। তো যারা, আমরা এটা কিভাবে মাথায় রাখবো? যারা অবস্থান পরিবর্তন স্লাইডগুলো করবে একটু না। দেখালে ভালো হতো। আবার স্লাইড দেখাইতে হবে? মানে দেখায় একটু বলে বলে গেলে ভালো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই যে যারা অবস্থান পরিবর্তন করবে না তাদেরকে আমরা বাদ দিয়ে, মানে তাদেরকে আমরা পেরেক দিয়ে লাগাই দিয়ে তাদেরকে ছাড়া আমরা বিন্যাস করব, এটা হলো অবস্থান পরিবর্তন করবে না। আর 3 নম্বরটা ছিল আপেক্ষিক অবস্থার পরিবর্তন করবে না। তো এই অবস্থা কি, এটা কি বলছিলাম যে এক এলাকার কুকুর অন্য এলাকায় প্রবেশ নিষেধ, মানে হচ্ছে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস এবং ব্যঞ্জন বর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস করবে। ওকে, আর এটা টাইপ ছিল ক্রম পরিবর্তন করবে না। যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে আমরা একটা বর্ণ চিন্তা করে নিয়ে বিন্যাস করব। সো এই 4টা টাইপ একাই 100 টাইপ ছিল। এতটুকু কি আপনার ক্লিয়ার?
ভাই ক্লিয়ার হতে জি হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে জি বস্তাবন্দির টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি ওকে, তাহলে আমরা কি অঙ্ক সলভে চলে যাবো এখন? জি জি হ্যাঁ চলে যাবে। ওকে, দেখেন প্রথমেই অঙ্কটা দেখেন, সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায়। তো কোশ্চেন কি বলেন তো ভাই, সায়েন্স শব্দটার কাকে একত্রে রাখতে বলছে? এই দেখেন স্বরবর্ণগুলোকে একত্রে স্বরবর্ণ। রাখতে বলছে, তাই না? তার মানে কি সায়েন্স হ্যাঁ, শব্দটার মধ্যে যে বর্ণবন্দি স্বরবর্ণগুলো আছে ভাই, বস্তাবন্দি। সেই স্বরবর্ণগুলোকে আমরা একটা বস্তার ভিতর ঢুকিয়ে বস্তাটাকে একটা বর্ণ চিন্তা করব। ওকে, হুম, এই সাই হাসিফ ভাই চলে আসছে। ওকে, তাদেরকে একটা বর্ণ চিন্তা করব। ওকে, সো এখন কারা কারা স্বরবর্ণ একটু দেখেন তো সায়েন্সের মধ্যে। ও লিখে রাখছি, বাপরে বাপ, 3টা আছে না? আই, ই, ই আছে। ওকে ভাই, তাহলে এই আই ই হুম। কে কি করব আমরা বলেন? বস্তায় ঢুকাবো, একটা বস্তায়। একটা বস্তায় ঢুকাবো। তাহলে দেখেন সায়েন্স শব্দটিতে এমনিতেই জেনারেলি টোটাল ছিল 7টা। যখন আমরা স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে যাব, তখন যখন বস্তায় ঢুকাই দিব, তারপরে টোটাল বর্ণ কয়টা আসতেছে বলেন তো? কনসোনেন্টের যে 4টা আর ভাওয়েলটাকে একটা ধরে নেব, তাহলে টোটাল কয়টা আসতেছে? পাঁচটা। পাঁচটা। জি 5টা। তাহলে 5 ফ্যাক্টর লিখতে পারি। পাঁচটা, হ্যাঁ। ওকে, দেন 5 দেখেন দুটো সি ফ্যাক্টরিয়াল আছে, দুটো সি আছে, তার ডিভাইডেড মানে 2 2। ফ্যাক্টরিয়াল দ্য মার্ক। হ্যাঁ, ওকে, জাস্ট এটা কিন্তু হ্যাঁ, আরেকটু ঠিক। ক্লিয়ার করে লিখি, দেখেন তো ভাই এরকম করে লেখা যায়, আরেকটু ক্লিয়ার করে লিখি। হ্যাঁ, একটা বস্তা আঁকি, বস্তা আঁকার ভিতরে আই বসাই, ই বসাই, ই বসাই। কেন এটা বস্তার ভিতরে ঢুকাইলাম বলেন তো? এরা একত্রে থাকতে একটা চাই, এই বর্ণ। জন্য তাদেরকে আমরা বস্তার ভিতরে ঢুকাই দিছি। তাহলে বাকি কারা কারা থাকতেছে বলেন তো? এস, সি, সি, এন। দেখেন সায়েন্স শব্দটা থেকে ভেঙে ভেঙে যারা ভাওয়েল ছিল তাকে একটা বস্তার ভিতরে ঢুকাইছি, আর বাকি কে কে ছিল? এস, সি, সি, এন। তাহলে একটু দেখেন বস্তাটাকে আমরা কয়টা বর্ণ চিন্তা করব? একটা বর্ণ চিন্তা করব, যেহেতু একটা। তাহলে এটা 1, 1, 2, 3, 4, 5। টোটাল বর্ণ কয়টা পাচ্ছি আমরা? 5টা। এই জন্য 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, দেখেন দুটো সি আছে, আছে কিনা? 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল ইনটু বস্তার ভিতরে বিন্যাস। দেখেন বস্তার ভিতরে কয়টা আছে? হ্যাঁ 3টা আছে, এই জন্য 3 ফ্যাক্টরিয়াল, আবার দুটো ই আছে, ফ্যাক্টরিয়াল ডিভাইডেড ডিভাইডেড বাই 2। 2 ফ্যাক্টরিয়াল। ভাই এখন 2 কাটাকাটি ফ্যাক্টরিয়াল। টুকু করতে পারবেন কি পারবেন না একটু বলেন? পারবো। পারবো স্যার, পারবো। ওকে, সো এতটুকু কি বুঝছি ভাই প্রথম অঙ্কটুকু, সায়েন্স শব্দটি স্বরবর্ণগুলোকে একত্রে রেখে? বুঝতে পারছি। ওকে, দেন পরের অঙ্কটা একটু পড়ে ফেলেন। পরের অঙ্কটা ছিল যে আপনার ভাওয়েল গুলো পাশাপাশি রেখে। তো একটা কথা হচ্ছে একত্রে থাকা আর হচ্ছে পাশাপাশি থাকা একই জিনিস। হ্যাঁ, একত্রে থাকা আর পাশাপাশি থাকা, এই যে একত্রে থাকা আর পাশাপাশি থাকা একই জিনিস। তার মানে এটাও কি বস্তাবন্দি টাইপ, তাই তো? হচ্ছে। ওকে, তো কাকে বস্তার ভিতর ঢুকাবো বলেই দিছে ভাই, কারা একত্রে থাকবে পাশাপাশি থাকবে কারা বলেন তো? ভাওয়েল গুলো। তো ট্রাইঅ্যাঙ্গেলে ভাওয়েল কে কে আছে একটু দেখেন তো, একটা বস্তা বানান। আই, এ, ই, আর কনসোনেন্ট আছে টি, আর, এন, জি, এল। ওকে, তাহলে এখন বলেন তো কত হবে একটু বলেন, আপনারাই বলেন। এটাকে কয়টা বর্ণ চিন্তা করব? একটা। তাহলে টোটাল আসতেছে কয়টা? 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। 6 ফ্যাক্টরিয়াল। দেখেন তো এখন কোথাও রিপিট আছে ভাই? সবাই তো ভিন্ন ভিন্ন নাকি? ইনটু নো, এটা হচ্ছে বেসিক ফর্মুলা 1, বেসিক ফর্মুলা 1, এখানে কেউ রিপিট নাই। ওকে, 6 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল ভ্যালু হচ্ছে 720, 3 ফ্যাক্টরিয়াল ভ্যালু হচ্ছে 6। ক্যালকুলেশনটা করে নিয়েন ভাই। সেই দুইটা অঙ্ক প্রবলেম আছে কারো? নো। ওকে, চলে যাই নেক্সট স্লাইডে। হ্যাঁ, দেখেন একাই 100 টাইপের প্রবলেম। অঙ্কটা দেখেন, 3 জন ছাত্র এবং 5 জন ছাত্রীকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যায় যেখানে 3 জন ছাত্র সর্বদা একত্রে থাকবে? ঘটনা 1 ভাই, বস্তাবন্দি। কারা একত্রে থাকবে এবার?
3 জন ছাত্র, তাহলে কি করব 3 জন ছাত্রকে প্যাকেট করে একটা বস্তার ভিতরে ঢুকাই দেবো। ওকে, এইভাবে 3 জন ছাত্র, 3 জন ছাত্র, তাহলে আর বাকি থাকতেছে কয়জন? 5 জন ছাত্রী। ওকে, এই বস্তাটাকে কয়টা বর্ণ চিন্তা করবো এখন? একটা। ওকে, তাহলে টোটাল বর্ণ কয়টা? 6 ফ্যাক্টরিয়াল। দেন বস্তার ভিতরে কারা ছিল? ওরা কিন্তু ভাই মারামারি করবে, কই না আমি কানিতে বসবো, না আমি মাঝে বসবো। হ্যাঁ, এই জন্য তাদের মধ্যে কি হতে পারে? আবার বিন্যাস হতে পারে। দেখেন ঠিক আছে কিনা, বুঝছেন ভাই? বুঝতে পারছেন? ওকে, তারপরে তারপরে টুকু পড়েন, দেখেন দেখেন পরেরটুকু বলছে যে ক্যালকুলাস শব্দটির বর্ণগুলো সবগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়, শর্ত কি দিছে? যেন প্রথম এবং শেষ অক্ষর ইউ থাকে। ওকে, যেন প্রথম এবং শেষ অক্ষর ইউ থাকে। সো একটু খেয়াল করে দেখবেন, এই ইউ যে অক্ষরটা, এই অক্ষরটা কিন্তু প্রথম, মানে একদম প্রথমে যে ছিল এই জায়গায় বসবে এবং এই জায়গায় বসবে। মানে তাদের কি অবস্থান ফিক্সড কিনা একটু বলেন, তাদের অবস্থান ফিক্সড? তাদের অবস্থান ফিক্সড, মানে আমরা এটা বলছিলাম যারা অবস্থান পরিবর্তন করবে না তাদেরকে আমরা বাদ দিয়ে বিন্যাস করব। ওকে, এই জন্য বলে দিচ্ছে প্রথমে শেষে অক্ষর ইউ থাকে। হ্যাঁ, এটা কিন্তু ফিক্সড করে দিচ্ছে যে প্রথমে ইউ থাকবে এবং শেষে ইউ থাকবে। যেহেতু তারা ফিক্সড, তাহলে তাদেরকে বাদ দিয়ে দেবো, এই দুটা ইউকে বাদ দিয়ে দিব। এই দুটা ইউকে যদি বাদ দিয়ে দিই তাহলে কে কে থাকতেছে বলেন তো? সি এ এল সি এল এস, তাই তো? যেহেতু বলছে প্রথম এবং শেষ অক্ষরটা ইউ থাকবে, এই কারণে দাঁড়ান, এই কারণে ওই ইউ দুটোকে বাদ দিচ্ছি, কারণ তারা অবস্থান পরিবর্তন করবে না। তাহলে বাকি থাকতেছে এই লেটার গুলো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলেন তো? কিভাবে বিন্যাস করতে পারি? কয়টা লেটার আছে? 1 2 3 4 5 6টা। 6 ফ্যাক্টরিয়াল। এ কয়টা? এ একটাই আছে ভাই। সি কয়টা? 2টা সি, 2 ফ্যাক্টরিয়াল, আর দুটো এল আছে, তাই তো? ইনটু 2 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছেন? জি। ওকে, তার মানে যখন এরকম থাকবে যে আপনি জাস্ট একটু খেয়াল রাখতে হবে যে কোনটা মানে কি। হ্যাঁ, যেমন এর আগের অঙ্কটা, মানে প্রথম অঙ্কটা যেটা ছিল সেটা হচ্ছে 3 জন। এটা এখানে বলেছিল যে দেখেন 3 জন ছাত্র সর্বদা একত্রে থাকবে। তার মানে কি? বস্তাবন্দি টাইপ। জাস্ট আপনি ইয়াগুলো মনে রাখবেন যে বস্তাবন্দি টাইপের নিয়মটা কি, যেন হচ্ছে অবস্থান পরিবর্তন করবে না, এই নিয়মটা কি, তাহলে কিন্তু আপনি সব অঙ্ক করতে পারবেন। এখন দেখেন যে এখানে বল দিচ্ছে 2 নম্বর অঙ্কটায় যেমন প্রথম এবং শেষে ইউ থাকে, তার মানে ইউ এর স্থানটা কিন্তু ফিক্সড করে দিচ্ছে যে ইউ এর আর অবস্থান পরিবর্তন হবে না। মানে কি? পেরেক মেরে দিছে, প্রথমে ইউ শেষে ইউ। যেহেতু পেরেক মেরে দিছে তাহলে তারা আর ভাই পরিবর্তন হবে না। হ্যাঁ, তাহলে বাকি যারা আছে তারা পরিবর্তন হবে, তাদেরকে নিয়ে আমরা বিন্যাস করব। ওকে, ক্লিয়ার ভাই? ক্লিয়ার। ওকে, দেখেন দেখা যাচ্ছে কি? একটু ছোট ছোট মনে হচ্ছে এটা। না ঠিক আছে। ওকে, দেখেন এবার এবার শব্দটা হচ্ছে মিলেনিয়াম। হ্যাঁ, মিলেনিয়াম শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়, একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে এর মধ্যে কতগুলোতে প্রথম এবং শেষে এম থাকে। ওকে, দুটো কোশ্চেন এখানে আছে। একটা কোশ্চেন হচ্ছে মিলেনিয়াম শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়। সো একটু খেয়াল করে দেখি ভাই, মিলেনিয়ামটা একটু লিখি। হ্যাঁ, এটা তো লিখি নেই। MILL ENIUM। ভাই আমার লেখা খারাপ ভাই, হ্যাঁ লিখতে পারি না ভাই একটা কলম দিয়ে। তো মিলেনিয়ামে দেখেন তো কি কি আছে বলেন তো? মিলেনিয়াম শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়। ওকে, কোনো শর্ত ছাড়া বিন্যাস করতে গেলে কয়টা করে দেখেন তো, গণেন তো কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 ফ্যাক্টরিয়াল। ওকে, দেন দেখেন তো কি কি আছে? এই একটা এম, এই একটা এম, এই একটা, মানে দুইটা এম আছে, তাই তো? এই জন্য 2 ফ্যাক্টরিয়াল।
আই টু কয়টা আছে? এই যে ফ্যাক্টরিয়াল, একটা ছোট আই লিখছি, এই যে একটা আই, আবার একটা টু ফ্যাক্টরিয়াল ইনটু, হ্যাঁ, টু আবার ফ্যাক্টরিয়াল, দুটো আবার এল আছে, এই এল জন্য দুইটা, আবার টু ফ্যাক্টরিয়াল। মানে থ্রি আপনারা বলতে ফ্যাক্টরিয়াল, পারবেন এটা ভাই বেসিক ফর্মুলা কত? 1 2 3 এর মধ্যে কোনটা থ্রি থ্রি। 3? কারণ হচ্ছে রিপিট টাইপের, ওকে। এই জন্য হুম 9 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই দুটো এম এর কারণে 2 ফ্যাক্টরিয়াল, দুটো আই এর কারণে 2 ফ্যাক্টরিয়াল, দুটো এল এর কারণে আবারও 2 ফ্যাক্টরিয়াল। সো বাকি ক্যালকুলেশনটুকু নিজে করে নিতে পারবেন। এখন আমরা 2 নম্বর পার্টটুকুতে যাই। 2 নম্বর পার্টটুকুতে এটা বলছে যে আহ, এর মধ্যে কতগুলোতে প্রথমে এবং শেষে এম থাকবে। একটু খেয়াল করে দেখেন ভাই, আবারও কিন্তু এম এর জায়গাটা ফিক্সড করে দিয়ে দিছে, তাই না? এমটা অবস্থান হুম পরিবর্তন করতে পারবে না, এম প্রথমে এবং শেষেই থাকবে। তো যেহেতু তারা অবস্থান পরিবর্তন করবে না, সেহেতু আমরা তাদেরকে বাদ দিয়ে এম দুটোকে বাদ দিয়ে বিন্যাস করব। আর এম দুটোকে বাদ দিয়ে বিন্যাস করা মানে টোটাল কয়টা বর্ণ থাকতেছে আপনার কাছে? আগে যদি 9টা ছিল, এখন থাকবে কয়টা? চারটা। 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই দুটো এম তো বাদ, তাহলে দুটো আই থাকবে, এই জন্য 2 ফ্যাক্টরিয়াল, ওকে। আবার দুটো দুটো এল এম থাকবে, থাকবে, এই জন্য আবার একটা 2 ফ্যাক্টরিয়াল। ভাই এটা কি টু ক্লিয়ার না? ফ্যাক্টরিয়াল। একটু বলেন। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে, তারপরে যে কোশ্চেনটা আছে ভাই, এই কোশ্চেনটা দিতে একটু ভুল করে ফেলছি, হ্যাঁ। ভুল করে ফেলছি বলতে কি, এই কোশ্চেনটা আমরা একটু পরে আলোচনা করব, আমাকে একটু মনে করাই দিবেন কষ্ট করে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে, এই কোশ্চেনটা, হ্যাঁ, কত নম্বর স্লাইড? 17। ওকে, একটা মিনিট ওয়েট করেন, আমি আসতেছি। আসেন ভাই সবাই। আছে। আসেন, দেখেন বহুল প্রচলিত একটা শব্দ করোনা, হ্যাঁ, কি করোনা। তো এবার দেখেন করোনা শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায় যাতে এদের আপেক্ষিক অবস্থার পরিবর্তন না হয়। আপেক্ষিক অবস্থা বলতে স্বরবর্ণগুলো স্বরবর্ণদের সাথে বিন্যাস করবে, আর ব্যঞ্জন বর্ণগুলো ব্যঞ্জন বর্ণদের সাথে বিন্যাস করবে, তাই না? মনে আছে আপেক্ষিক অবস্থার পরিবর্তন মানে কি? হুম ওকে, তার মানে করোনা লেখেন সিও, বানানটা কি ঠিক আছে ভাই? দেখেন তো, সিও আর ও এন এ, করোনা। ওকে, তো একটু খুঁজে দেখেন তো স্বরবর্ণ কারা কারা আছে। স্বরবর্ণ যারা আছে সেটা হচ্ছে ও, ও, এ। তার মানে যেহেতু তারা আপেক্ষিক অবস্থার পরিবর্তন করবে না, তাহলে ও, ও, এ এর মধ্যে একটা বিন্যাস হবে, আর এটা বিন্যাস হবে সি, আর এবং এন এর মধ্যে একটা বিন্যাস হবে, ওকে। তাহলে তিনটা স্বরবর্ণের মধ্যে হুম বিন্যাস যদি হয়, দুইটা ও একটা এ, তার মানে 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, ক্লিয়ার? ইনটু ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে বিন্যাস। ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? সি, আর এবং এন, তিনটা আছে, তিনটাকে নিয়ে বিন্যাস, হুম এর জন্য 3 ফ্যাক্টরিয়াল, থ্রি ক্লিয়ার? ফ্যাক্টরিয়াল। হ্যাঁ ক্লিয়ার। জি স্যার। ওকে, কেউ না বুঝলে বলেন, কেউ না বুঝলে বলেন। ক্রম পরিবর্তনের ক্ষেত্রে হচ্ছে সবগুলোকে একটা ধরবো না, আর হচ্ছে এই ক্ষেত্রে হ্যাঁ, হচ্ছে ক্রম আলাদা। পরিবর্তনের ক্ষেত্রে সবাইকে একটা ধরবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা ক্লিয়ার কিনা ভাই বলেন? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার এবার। ওকে, একটু দাঁড়ান। ওকে, আচ্ছা তাহলে পরের কোশ্চেনটা কি ছিল বলেন তো? রিক্রুটমেন্ট শব্দটির অক্ষরগুলোকে কত উপায়ে সাজানো যায় যেন স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন না করে? একটু বলে, যারা ক্রম পরিবর্তন করবে না, তাদেরকে কি কি চিন্তা করব?
একটা অক্ষর। একটা বর্ণ চিন্তা করব। ওকে, তাহলে রিক্রুটমেন্ট লেখেন তো। আর ই সি আর ইউ আই টি এম ই এন টি, রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টে কারা ক্রম পরিবর্তন করবে না বলে দিচ্ছে, দেখেন কারা ক্রম পরিবর্তন করবে না, স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না। যেহেতু স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না, তাহলে যেখানে যেখানেই স্বরবর্ণ পাবো আমরা সেটাকে একটা বর্ণ চিন্তা করে নিব। ওকে, তাহলে কি পাচ্ছি বলেন দেখি। আর ইটাকে ধরে নিলাম এ, সি আর ইউটাকে কি ধরে নেব এ, আইটাকে ধরে নেব এ, টি এম ইটাকে ধরে নেব এ এন টি। ভাই বুঝছেন, যেখানে যেখানে স্বরবর্ণ ছিল আমি সেটাকে কি ধরে নিছি, এ ধরে নিছি। এ ধরে একটা নিছি। বর্ণ। ওকে, তাহলে টোটাল কয়টা বর্ণ পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, মানে কত 11 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, 11 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, দেখেন তো কয়টায় এ আছে ভাই, চারটা। একটা দুইটা তিনটা চারটা, চারটায় থাকার কারণে কি করব বলেন তো 4 ফ্যাক্টরিয়াল, তাই না? আর কি আছে দেখেন তো, টি আছে একটা দুটো, তাই না? দুইটা, হ্যাঁ। এই জন্য টি 2 দুইটা, ফ্যাক্টরিয়াল আর দিয়ে দুইটা। গুণ, দুটো আর আছে তাই তো, এই জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে আবারও গুণ। বুঝতে পারছেন? তাহলে এটা ক্যালকুলেশন করে, আর ক্যালকুলেশন কি ফ্যাক্টরিয়ালে বুঝে গেছি ভাই, এটাকে কিভাবে ভাঙাতে হবে, 11 ফ্যাক্টরিয়ালকে কিভাবে ভাঙাতে হয় আমরা ফ্যাক্টরিয়াল যে টপিকসটা ছিল সেই টপিকসে ক্লিয়ার হয়ে আসছি। সো আশা রাখি এর পরের দুটো লাইন আপনারা করতে পারবেন। সো এবার আসেন গণনার গুণন বিধি। সো গণনার গুণন বিধিটা আপনাকে বুঝতে হবে। সো এইটা বোঝার জন্য ভাইয়া যেটা করতে হবে আপনাকে, এটা আমার একটু সমস্যা ছিল। হ্যালো, জি ভাইয়া, এর আগের অঙ্কটা তো একটু সমস্যা আছে, যেটা ক্রম পরিবর্তন করবে না, মানে ওরা কি ওদের অবস্থানই পরিবর্তন করবে না, তাহলে ওদের অবস্থানকে কেন আমরা হচ্ছে না এটা অবস্থান বিন্যাসের মধ্যে নিয়ে পরিবর্তন না। আসবো? জি, ক্রম ক্রম পরিবর্তন করবে না মানেটা আসলে কি? ক্রম পরিবর্তন করবে না মানেটা হচ্ছে ক্রম যে, পরিবর্তন, আচ্ছা আমি বলি আপনাকে, এই অবস্থান, দেখেন অবস্থান। বিএ বিএ, এই যে বাবা শব্দটা যদি বলি যে এরা স্বরবর্ণ বা এই যে এ ক্রম পরিবর্তন করবে না যদি এটা বলা থাকে, তাহলে ক্রম পরিবর্তন না করা মানে এই যে এই স্বরবর্ণটা যে আগে আছে এটা দিয়ে আসলে হয় না, একটু অন্য ইয়ে দেই, ঠিক আছে, তাহলে ভালো বুঝতে পারবেন। যেমন ধরেন যে এই যে করোনাটাই লিখি, হ্যাঁ, CORONA, সো করোনা। ওকে, তো করোনাটাই লিখলাম। তো এটা মানে হচ্ছে ক্রম পরিবর্তন করবে না। যদি বলি স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না, তার মানে হচ্ছে দেখেন এই ওটা কিন্তু এই দুইটা লেটারের আগে আছে, আবার এই ওটা এ এর আগে আছে। তো ক্রম পরিবর্তন করবে না মানে হচ্ছে আপনি যেভাবেই সাজান না কেন, প্রথম ওটা এই দুটো ও এর সামনেই থাকবে, দ্বিতীয় ওটা এই এ এর সামনেই থাকবে। এটা হলো মেইন কথা। ক্রম পরিবর্তন করবে না মানে যে আগে আছে সে আগেই থাকবে, যে পরে আছে সে পরেই থাকবে। সো এত ডিটেলসে যাওয়ার আমার কোনো দরকার নেই ভাই, আমার দরকার এইটা মনে রাখা, যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে আমরা একই বর্ণ চিন্তা করে দেন বিন্যাস করব। তো আমাদের কোশ্চেন ছিল রিক্রুটমেন্ট শব্দটার অক্ষরগুলোকে এমন ভাবে সাজাতে হবে যেন স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না। এই জন্য কি বললাম, যেখানে যেখানে আমরা স্বরবর্ণ পাইছি সেখানে সেখানে আমরা একই বর্ণ এ ধরে নিছি, যেখানে যেখানে স্বরবর্ণ পাইছি আমরা একই বর্ণ এ ধরে নিছি। বুঝতে পারছেন কি এবার? দেন বিন্যাসটা করছি। আপু বুঝতে পারছেন? জি ভাইয়া, পেরেছি। ওকে, তো এবার একটু গণনার গুণন বিধিতে যাই। গণনার গুণন বিধিটাও ইম্পর্টেন্ট, কারণ এই গণনার গুণন বিধি দিয়ে আবার আপনি সংখ্যা রিলেটেড যে প্রবলেম গুলো সেই প্রবলেম গুলো সলভ করতে পারবেন। সংখ্যা রিলেটেড যত প্রবলেম আছে সেই প্রবলেম গুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো এই জন্য আপনার আগে গণনার গুণন বিধিটুকু জানতে হবে। সো ধরেন আপনি, এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে কুমিল্লা, এটা হচ্ছে
কক্সবাজার, হ্যাঁ সিটাও সি দেই, সিও দিয়ে দিই। এটা কুমিল্লা, এটা কক্সবাজার। তো ধরেন এই ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার জন্য, ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার জন্য 3টা রাস্তা আছে। ওকে, আবার কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার জন্য 2টো রাস্তা আছে। এখন কোশ্চেন হচ্ছে আপনি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য আপনার মোটমাট কতগুলো রাস্তা আছে? কোশ্চেন হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য মোট কতগুলো রাস্তা আছে। আবার বলতেছি, ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার জন্য 3টা রাস্তা আছে, আবার কুমিল্লা থেকে কক্সবাজার যাওয়ার জন্য 2টো রাস্তা আছে। কোশ্চেন, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য মোটমাট কতটি রাস্তা আছে? কেউ বলতে পারবেন কতটি রাস্তা আছে? 2টা। 6টা রাস্তা আছে। তো যারা বলতে পারেননি তাদের জন্য একটু ভেঙে দিই। ধরেন ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে, রাস্তাগুলোর নাম দিয়ে দেই। উপরের নাম দেই এ, এভাবে পরেরটা নাম দেই বি, পরেরটা নাম দেই সি। 3টা রাস্তা ছিল, 3টা রাস্তার নাম দিয়ে দিছি এ বি সি। অনুরূপ ভাবে কুমিল্লা থেকে কক্সবাজার যাওয়ার জন্য যে 2টো রাস্তা আছে, সেই 2টো রাস্তার জন্য আমরা 2টো নাম দেই। একটা নাম হচ্ছে ডি, একটা একটা নাম হচ্ছে ই। ওকে, তো এখন মনে করেন আপনি ঢাকা থেকে কুমিল্লা যাবেন, যাওয়ার জন্য আপনি এই এ পথটা বেছে নিছেন, এ পথটা বেছে নিছেন। তাহলে আপনি কি করতে পারেন বলেন তো? এ পথ যদি বেছে নেন তাহলে আপনি এ ডি পথে যেতে পারেন অথবা এ ই পথে যেতে পারেন, তাই তো? আপনি এ ডি পথে অথবা এই পথে যেতে পারেন, পারেন কি না? হ্যাঁ পারি। আচ্ছা, এখন ধরেন ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার জন্য আপনি বি পথ বেছে নিছেন। যদি বি পথ বেছে নেন তাহলে আপনার কিভাবে যেতে পারেন বলেন তো? বিডি অথবা বিই, এই পথে বিডি অথবা বিই এই পথে আপনি যেতে পারেন। আবার মনে করেন আপনি যদি ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার জন্য সি পথ বেছে নেন, এই পথটা বেছে নেন, তাহলে কি আপনি এদিক দিয়ে হয় এদিক দিয়ে যাবেন, না হয় এদিক দিয়ে যাবেন। মানে হচ্ছে হয় সিডি পথে যাবেন, না হলে সিই পথে যাবেন। তাহলে দেখেন তো, আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার চেষ্টা করেন তাহলে কতগুলো পথ থাকতেছে? 1 2 3 4 5 6টা পথ থাকতেছে। ওকে, 6টা উপায়ে আপনি যেতে পারবেন ঢাকা থেকে কক্সবাজার। ওকে, সো এটা হচ্ছে গণনার গুণন বিধি। সো এটাকে যদি আমরা ম্যাথমেটিক্স এর ভাষায় বলি বা একটু ভেঙে বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একটা কাজ যদি কতগুলো সেগমেন্টে বিভক্ত থাকে তাহলে সেই সেগমেন্টের অপশন গুলো গুণ হয়। এই লাইনটা মাথায় রাখতে হবে। কোনো একটা কাজ যদি কতগুলো সেগমেন্টে বিভক্ত থাকে তাহলে প্রত্যেকটা সেগমেন্টের অপশন সংখ্যা গুণ হয়। তো আমি একটু ভেঙে দেই। আপনার যে কাজ সেটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া, এটা হচ্ছে আপনার কাজ। সো এই কাজটা, কোন একটা কাজ যদি কয়টা ভাগে বিভক্ত থাকে, দেখেন এই কাজটা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা যাওয়া, আর এটা হচ্ছে কুমিল্লা থেকে কক্সবাজার যাওয়া। তো বলেছিলাম কোন একটা কাজ যদি কতগুলো সেগমেন্টে বিভক্ত থাকে, তো 2টা সেগমেন্টে বিভক্ত, তাহলে প্রত্যেকটা সেগমেন্টের অপশন সংখ্যা গুণ হয়। তো একটু বলেন যে ঢাকা থেকে কুমিল্লা আসার জন্য আপনার কাছে ওয়ে বা অপশন ছিল কয়টা? 3টা। কয়টা ছিল? 3টা। আর কুমিল্লা থেকে কক্সবাজার, এইটা একটা আপনার জন্য অপশন সেগমেন্ট। কুমিল্লা থেকে কক্সবাজার যাওয়া একটা সেগমেন্ট। এই সেগমেন্টের অপশন কয়টা ছিল ভাই? 2টো। তাহলে অপশন সংখ্যা কি হয় বলেন তো? 2টো। তাহলে বলতে চাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার যাওয়া আপনার একটা কাজ, সেই কাজটা 2টা সেগমেন্টে বিভক্ত। একটা হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা যাবেন, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে কুমিল্লা থেকে কক্সবাজার যাবেন। আর এই সেগমেন্টে ঢাকা থেকে কুমিল্লা সেগমেন্টের অপশন ছিল জি, কেউ কিছু বলছেন? ঠিক আছে ভাই, চালান। ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার অপশন ছিল 3টা, আর কুমিল্লা থেকে চিটাগং বা আপনার কক্সবাজার যাওয়ার অপশন ছিল 2টা। এই জন্য আমরা কি করলাম, 3 আর 2 গুণ করে 6 পাইছি। দেখেন আগের বারই কিন্তু আমরা ভেঙে ভেঙে যখন করছিলাম তখনও কিন্তু 6 পাইছিলাম। এটাই হচ্ছে গণনার গুণন বিধি। আবার ভুলে কেউ এই গণে দিয়ে না, যোগ করে দিয়ে না। এখানে 3টা আছে, এখানে 2টা আছে, মানে টোটাল 5টা রাস্তা, এরকম করে না। হ্যাঁ, এটা হচ্ছে গণনার গুণন বিধি। মানে এইটা জাস্ট মাথায় রাখবেন, কোন একটা কাজ কয়টা সেগমেন্টে আছে, অপশন গুলো কারা আছে, অপশন গুলো সবসময় গুণ হয়। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা? জি জি।
জি স্যার। প্রথম অঙ্কটা পড়ে ফেলেন। দেখেন প্রথম অঙ্কটা ছিল একটি ক্লাসে 3টি দরজা আছে, একজন শিক্ষক কত উপায়ে ক্লাসে ঢুকতে ও বের হতে পারে। হ্যাঁ, তো একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে গণনা গুণন বিধি ইউজ করে আপনি খুব ইজিলি সলভ করতে পারেন। সেটা হচ্ছে আপনার যে কাজটা সেটা হচ্ছে ক্লাসে ঢুকে বের হওয়া। আপনার কাজ হচ্ছে ক্লাসে ঢুকে আবার যে জায়গা দিয়ে ঢুকছেন সেখানে চলে আসা। তো এই কাজটা আপনার দুটো সেগমেন্টে বিভক্ত। একটা সেগমেন্ট হচ্ছে আপনি ঢুকতেছেন, একটা সেগমেন্ট ঢুকা পরে আপনি আবার বের হবেন, এই একটা সেগমেন্ট। আপনার কাজ হলো ক্লাসে ঢুকে বের হওয়া, এই কাজটা হচ্ছে মেইন কাজ। যেটা আপনি কি করলেন, একবার ঢুকলেন একটা সেগমেন্টে আর এটা বের হলেন আরেকটা সেগমেন্ট। সো বলছিলাম ঢুকার জন্য আপনার জন্য অপশন সংখ্যা কয়টা, মানে 3টা দরজা খোলা ছিল ভাই। তো ঢুকার জন্য আপনার অপশন ছিল কয়টা? 3টা। আবার বের হওয়ার জন্য আপনার জন্য অপশন কয়টা ভাই? 3টা। আমরা বলছিলাম অপশন গুলো কি হয় 3টা। ভাই? গুণ হয়। তাহলে বুঝতে পারছেন যে একটি ক্লাসে যদি 3টা দরজা থাকে আর একজন শিক্ষক 9 উপায়ে ক্লাসে ঢুকতে ও বের হতে পারে। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনার বাসার মধ্যে অনেক ঘরে 3টা দরজা আছে, আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনি 9 উপায়ে অ্যাকচুয়ালি ঢুকে বের হতে পারবেন। ওকে, আপনারা কি বুঝতে পারছেন? জি 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 স্যার। ওকে, 2 নম্বর কোশ্চেনে চলে যাই। 2 নম্বর কোশ্চেনে ছিল একটি ক্লাসে 3টি দরজা আছে আর একজন শিক্ষক কত উপায়ে এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হতে পারবে। এটার মানে হচ্ছে একজন শিক্ষক একটা দরজা দিয়ে, যে দরজা দিয়ে ঢুকবে সে দরজা দিয়ে বের হতে পারবে না। একজন শিক্ষক যে দরজা দিয়ে ঢুকবে সে দরজা দিয়ে বের হতে পারবে না, এটা মানে এটাই। বাট এটাকে আপনি গণনা গুণন বিধি দিয়ে ইউজ করতে পারেন। সেটা হচ্ছে আপনার কাছে যে কাজটা সেটা হচ্ছে, সেই কাজটা হচ্ছে ক্লাসের ভিতর ঢুকে বের হওয়া। এটাও দুটো সেগমেন্টে বিভক্ত। একটা সেগমেন্টে আপনি ক্লাস থেকে ভিতরে ঢুকছেন, আরেকটা সেগমেন্ট হচ্ছে ক্লাসের ভিতর থেকে বাইরে আসছেন। সো একটু চিন্তা করে দেখেন, ক্লাসের ভিতরে ঢোকার জন্য কয়টা দরজা ছিল? 3টা দরজা ছিল, মানে আপনার জন্য 3টা অপশন ছিল। কিন্তু বের হওয়ার জন্য 3টা না ভাই, কোশ্চেন দিয়ে দিচ্ছে এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হতে হবে। এই কারণে বের হওয়ার জন্য আপনার অপশন আছে মাত্র 2টো। বুঝতে পারছেন? ওকে, তার মানে কত আসতেছে বলেন তো? 6। প্রথম কোশ্চেনের অ্যান্সার 9, দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার 6। কারো প্রবলেম থাকলে বলেন। না না ঠিক আছে। ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি স্যার ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে ভাই, গণনা গুণন বিধিটা যে শিখলাম এটা কোথায় কাজে লাগবে? ইনডাইরেক্ট, একদম ডাইরেক্ট যেখানে কাজে লাগবে ভাই, এই নিয়মটা আপনি ডাইরেক্ট ইউজ করতে পারবেন হচ্ছে আপনার সংখ্যাগত যে প্রবলেম গুলো, সেখানে সংখ্যাগত যে প্রবলেম সেখানে আপনি ডাইরেক্ট ইউজ করতে পারবেন। তো চলেন আমরা প্রবলেমে চলে যাই। এরপরে যদি কেউ বের হয়ে যায়, আমি মেবি আর কাউকে অ্যাডমিট পারমিট করতে পারবো না, কারণ আমার ল্যাপটপটা বন্ধ হয়ে যাবে এখন। হ্যাঁ, আমি চার্জ দেওয়ার ব্যবস্থা করলাম কিন্তু চার্জ দিতে পারিনি। হ্যাঁ, তো বের হয়ে গেলে হয়তো কাউকে পারমিট করতে পারবো না, তারা আপনারা হচ্ছে ভিডিও দেখে নিন পরে। তো এই যে সংখ্যাগত প্রবলেম, সংখ্যাগত প্রবলেমের প্রথম যেটা সংখ্যাগত প্রবলেম সেটা হচ্ছে সাধারণ সংখ্যা গঠন। এই সংখ্যাগত প্রবলেম অনেকগুলো আছে, আমি টাইপ করে দিছি ভাই, টাইপ করে মনে রাখেন, আপনাদের জন্য অনেক ইজি হবে। টাইপ আমি যেভাবে ওই যে বস্তাবন্দি টাইপ, তারপর হচ্ছে আপেক্ষিক অবস্থার পরিবর্তন করবে না এরকম টাইপ, প্রত্যেকটা কিন্তু আমি টাইপ করে দেখাইছি আপনাদেরকে। সো আপনারা টাইপ আমি এই ফরম্যাটটা একদম একদম ব্লাঙ্ক যে ইয়েটা, যদি কোনো দাগ দেওয়া বাদে যে আপনার শুধু স্লাইড গুলো আপনাকে দিয়ে দিব। আপনারা জাস্ট প্রথমে আমার ক্লাসটা করার পরে আপনারা যে কাজটা করবেন, যে অঙ্কগুলো দেখেন অ্যান্সার করে দেওয়া নেই, সেই অঙ্কগুলোর অ্যান্সার নিজে থেকে করার চেষ্টা করবেন। যদি না পারেন সেক্ষেত্রে আমাকে আবার বলতে পারেন, আমি আবার বুঝাই দিব। আর যদি ইয়া করেন যে ভিডিও থাকবে, আপনার ভিডিও দেখে কিভাবে সলভ করলাম সেটা আপনারা দেখে নিতে পারবেন। ওকে, মেইন কথা হচ্ছে যে সাধারণ সংখ্যা গঠনের যে অঙ্কগুলো সেটা কিছুই না ভাই, ইজি ফরম্যাটে কিছু অঙ্ক দিয়ে দিবে। দেখেন কি বলছে যে 1 2 3 4 এই 4টি সংখ্যা থেকে 4 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা সম্ভব। তো আর কিছুই না ভাই, যেহেতু 4 অঙ্কের সংখ্যা গঠন করতে বলছে, আপনি 4টা সেগমেন্ট বানান। হ্যাঁ, 1 2
3 4। যেহেতু 4 অঙ্কের সংখ্যা গঠন করতে বলছে, আপনি 4টা সেগমেন্ট বানান। হ্যাঁ মা। ওকে, 4 অঙ্কের যেহেতু সংখ্যা গঠন করতে বলছে, আপনি 4টা সেগমেন্ট বানাবেন এবং বলছে দেখেন আর কোনো শর্তই দেয়নি, আপনি এই 4টা অঙ্ক দিয়ে আপনাকে সংখ্যা গঠন করতে হবে। তার মানে কি দেখেন তো, এই 4টা অঙ্কের যে কোনো একটা অঙ্ক প্রথম ঘরে বসতে পারে। এই যে প্রথম ঘরটা দেখতে পাচ্ছেন, এই প্রথম ঘরটা, এই 4টা অঙ্কের যে কোনো একটা অঙ্ক এখানে বসতে পারে কিনা? জি জি পারে। তো যেহেতু বসতে পারে, আমরা এখানে কি বসাতে পারি বলেন তো? 4 মানে 4 মানে হচ্ছে এখানে এই 4 না ভাই, এই 4 ভাইবেন না, এখানে হচ্ছে এই 4টা অঙ্ক 1 2 3 4, এই 4টা অঙ্ক উপাদান করেন কয়টা অঙ্ক? 4টা অঙ্ক। এই 4টা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক বসতে পারে, যেটাকে আমরা 4C1 বলি। এগুলো বোঝার দরকার নেই আপাতত, আপনারা যেমন রাখেন 4টা অঙ্কের যদি 4টাই বসতে পারে তাহলে এখানে বসাবো 4। ওকে, তো এখন কথা হচ্ছে এই 4টা অঙ্কের মধ্যে মনে করেন ধরেন যে 2 বসে গেল এই ঘরে। সো এটা যদি বুঝতে না পারেন, আমি আবার অঙ্ক দেখবো, তখন করে দেবো, তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন। মনে করেন এখানে 2 বসে গেল, তো এখানে যদি 2 বসে যায়, বাকি থাকে কয়টা অঙ্ক একটু বলেন তো? বাকি থাকে 3টা। এই 3টার মধ্যে যে কোনো একটা কি এখানে বসতে পারবে কিনা ভাই বলেন তো? 3টা উপাদান করেন, 3টার মধ্যে যে কোনো একটা বসতে পারে, এই জন্য 3 বসালাম। মনে করেন যে এখানে 1 বসে গেল, তাহলে আর বাকি থাকে কয়টা? 2টা। এই 2টার মধ্যে যে কোনো একটা এখানে বসবে কিনা? এই জন্য আমরা বসাতে পারি 2। মনে করেন 3 বসে গেল, আর একটা থাকে, একটা এখানে বসবে। মনে হয় বোঝেন নাই, আমি আরেকটু ক্লিয়ার করে দেই। দেখেন ছিল 1 2 3 4, কোনো শর্ত দেয়নি ভাই। আপনি এই 1 2 3 4 কে 4 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যা গঠন করতে পারবেন। তাহলে কি করবেন দেখেন, প্রথমে মনে করেন আপনি এই প্রথম যে ঘরটা, সেখানে আপনি 1 বসাতে পারবেন, অথবা 2 বসাতে পারবেন, অথবা 3 বসাতে পারবেন, অথবা 4 বসাতে পারবেন কিনা ভাই? পারবেন কিনা? ইয়েস স্যার। পারবেন। সাপোজ ধরেন আপনি প্রথম ঘরে 1 বসাই দিলেন, তাহলে বাকি থাকে কে বলেন তো ভাই? এই যে 2 3 4, ইয়েস। বাকি থাকে 2 3 4। এই 2 3 4, তাহলে এই 3টার মধ্যে যে কোনো একটা আপনি দ্বিতীয় ঘরে বসাবেন। হ্যাঁ মা। বসাবেন কিনা? বসাবেন। তার মানে ধরে নিলাম আপনি 2 বসালেন, তাহলে বাকি থাকে কয়টা? 3টা। তাহলে তৃতীয় যে ঘরটা, সেই ঘরের মধ্যে কারা কারা বসতে পারে? হয় 3 বসবে, না হয় 4 বসবে। এই দুটার মধ্যে যে কোনো একটা বসাবেন, তাহলে চতুর্থ ঘরে শুধুমাত্র 4 বসতে পারে। শোনা যাচ্ছে না ভাই? স্যার শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন না? আমরা তো শুনতে পাচ্ছি ভাই। আপনার আচ্ছা, অডিও এখন কি মনে হয় শুনতে অফ করা পাচ্ছেন? আছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা তো পরিষ্কার শুনতে পাচ্ছি সব সময়। ও আমার আচ্ছা সাউন্ড কমে গেল ভাই, নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে। ভাই বুঝতে পারছেন কি এতটুকু? জি জি। জাস্ট আপনি কে বসলো বিন্যাসের ক্ষেত্রে এইটা ব্যাপার না ভাই। আপনি চিন্তা করবেন যে এইখানে সংখ্যাগুলো প্রবলেমের ক্ষেত্রে যে কয়টা উপাদান বসতে পারে। তো প্রথম ঘরে দেখেন 4টা উপাদানের মধ্যে যে কোনো একটা উপাদান বসতে পারে, মানে 4টা উপাদানের বসার অধিকার আছে কিনা, এই জন্য 4 লিখছি। দেন একজন যখন 4জনের মধ্যে যখন একজন বসে যাবে, দেন বাকি থাকতেছে 3জন। ওই 3জন তখন ভাই দ্বিতীয় ঘরের মধ্যে বসতে পারে, 3জনের মধ্যে যে কোনো একজন, কারণ একটা ঘরে তো একজনই বসবে। তার মানে কি 4 3 2 1, বুঝতে পারছেন? 4জন বসবে, 4জনের মধ্যে একজন বসবে, দেন একজন বসলে মানে একজন কমে গেল, 3জনের মধ্যে একজন, দেন 2জনের মধ্যে একজন, দেন একজনের মধ্যে একজন। ওকে জি। তার মানে দেখেন তো, মেইন কাজ ছিল আপনার 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা গঠন করা। 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা গঠন করা, এটা হচ্ছে মেইন কাজ। সেই সংখ্যাটা কয়টা সেগমেন্টে বিভক্ত বলেন তো? 4টা সেগমেন্টে বিভক্ত। কি কি সেগমেন্ট? এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4টা সেগমেন্টে বিভক্ত। 4টা সেগমেন্টের মধ্যে অপশন কয়টা আছে একটু বলেন তো? অপশন আছে 4 3 2 1। অপশন এগুলা ভাই, যে 4 একটা অপশন, মানে 4 অপশন কেন? হয় এখানে 1 বসবে, না হয় 2 বসবে, না হয় 3 বসবে, না হয় 4 বসবে। এই জন্য এখানে 4টা অপশন ছিল না, 4 জনের যে কোনো একজন বসবে আর কি। কিন্তু অপশন তো ছিল 4টা। এখানে অপশন তাহলে কয়টা ছিল? 3টা ছিল। এখানে অপশন ছিল 2টো, এখানে অপশন ছিল একটা। মেইন কাজ সংখ্যা গঠন করা, সেটা সেগমেন্টে বিভক্ত ছিল, 4টা সেগমেন্টে বিভক্ত ছিল। প্রত্যেকটা সেগমেন্টের অপশন, প্রথম সেগমেন্টের অপশন 4,
দ্বিতীয় সেগমেন্টের অপশন 3, তৃতীয় সেগমেন্ট 2 এবং চতুর্থ সেগমেন্ট 1। আমরা জানি গণনা গুণন বিধি অনুসারে এগুলো গুণ হয় 24। একটু কঠিন মনে হচ্ছে ভাই? না স্যার, না, আপনি এই 4টা 24 উপায়ে বসতে হ্যাঁ পারেন। হ্যাঁ 24 উপায়ে আপনি 4 ডিজিট বিশিষ্ট একটা সংখ্যা বানাতে পারেন। ওকে, পরের কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, পরের কোশ্চেন হচ্ছে 2 3 4 5 6 7 8 এই অঙ্কগুলো প্রত্যেকের সংখ্যায় মাত্র একবার মাত্র ব্যবহার করতে পারবেন। একবার মাত্র ব্যবহার করে কত অঙ্কের ভাই? 4 অঙ্কের সংখ্যা গঠন করতে বলছে। তাহলে কয় অঙ্কের সংখ্যা গঠন করতে বলছে? 4 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, চার অঙ্কের সংখ্যা গঠন করতে বলছে। তার মানে আমরা কয়টা সেগমেন্ট বানাবো বলেন তো? কয়টা সেগমেন্ট বানাবো? 4 অঙ্কে যেহেতু 4টা। 4 অঙ্ক বিশিষ্ট বলছে, এই জন্য 4টা সেগমেন্ট বানাবো। এখন বলেন ভাই, এখানে যেহেতু কোনো শর্ত নাই, প্রথম ডিজিটে 2 বসতে পারে কিনা? 3 বসতে পারে, 4 বসতে পারে, 5 বসতে পারে, 6 বসতে পারে, 7 বসতে পারে, 8 বসতে পারে কিনা? 2 3 4 5 6 7 8 এদের মধ্যে যে কোনো একটা কিন্তু আপনার প্রথম ডিজিটে বসতে পারবে? ইয়েস। ইয়েস। তার মানে কি এই হচ্ছে আপনার 7টা না এখানে ভাই? হ্যাঁ 7টা। এই 7টার মধ্যে যে কোনো একটা প্রথম ঘরে বসাতে আমরা পারবো। তার মানে 7, 7টার মধ্যে একজনকে বসাবো মানে হচ্ছে 7। মনে করেন 2 বসাই দিলাম, আর বাকি থাকে কয়টা একটু বলেন? 6টা। 6টা। এই 6টার মধ্যে কি যে কোনো একটা আমাদের এই ঘরে বসতে পারে ভাই? ইয়েস। জি। তাহলে কত লিখতে পারি? 6। ধরে নিলাম 3 বসে গেল। জি। ওকে, তাহলে এখন কয়টা থাকতেছে? 5টা। এই 5টার মধ্যে যে কোনো একটা কি এই ঘরে বসতে পারে? জি। তাহলে এখানে কত বসাবো? 5 বসাবো। ধরে নিলাম 4 বসে গেল। তাহলে এখন এই ঘরে কি বসাবো ভাই? 4 বসাবো। বুঝতে পারছি কি? তারপরে কি হবে দেখেন, পুরো সংখ্যা গঠন করা ছিল আমাদের একটা কাজ। সেই কাজটা 4টা সেগমেন্টে বিভক্ত। এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট। যেহেতু এই কাজটা 4টা সেগমেন্টে বিভক্ত, তাহলে প্রত্যেকটা সেগমেন্টের অপশন সংখ্যা গুণ হবে। মানে 7 × 6 × 5 × 4 হবে। এই গুণটা করে নিলেই পারবেন আপনারা। দেখেন বুঝতে পারছেন কিনা? জি জি। তো এখন কি মোটামুটি ইজি মনে হচ্ছে? এবার ঠিক আছে। দেখেন এবার দেখেন একটু ওই সংখ্যাগুলোতেই একটু অ্যাডভান্স লেভেলে, সেটা হচ্ছে দেখেন অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন। কি বলছে? অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করতে বলছে। এই জন্য আপনাকে অর্থপূর্ণ ব্যাপারটুকু বুঝতে হবে। তো অর্থপূর্ণ মানে আপনাকে যদি বলে দেই ভাই 5 ডিজিট বিশিষ্ট একটা সংখ্যা লেখেন, 5 ডিজিট বিশিষ্ট, হ্যাঁ, তো 5 অঙ্ক বিশিষ্ট, তার মানে আপনি যদি প্রথমে 0 বসান, পরে 2 3 4 5 বসান, ভাই এটাকে কি আমরা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলবো নাকি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলবো বলেন তো? আবার একটু রিপিট করলে ভালো। 4 অঙ্ক বিশিষ্ট। অ্যাকচুয়ালি বলছি আপনাকে 5 ডিজিট বিশিষ্ট বা 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা গঠন করতে হবে, এবং আপনি এইটা গঠন করে ফেললেন 0 2 3 4 5। তো এটাকে কি আমরা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলবো নাকি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলবো? 4 অঙ্ক বিশিষ্ট। অবশ্যই 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলবো, কারণ সামনে যদি 0 থাকে সেটাকে আমরা ধরবো না, এটা ক্যান্সেল। তার মানে হচ্ছে কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এই কারণে যদি কখনো অর্থপূর্ণ লেখা থাকে, এটা খেয়াল করব, অর্থপূর্ণ লেখা থাকা মানে প্রথম ডিজিটটা 0 হতে পারবে না। ওকে, প্রথম ডিজিট 0 হতে পারবে না। ওকে, বুঝতে পারছি? ওকে, এরপরে আসে দেখেন বিজোড় সংখ্যা গঠন করতে বলছে। তো বিজোড় সংখ্যা গঠন করতে বলা মানে কি, যে লাস্টের যে ডিজিটটা সেটা হয় 1 হবে, অথবা 3 হবে, অথবা 5 হবে, অথবা 7 হবে, অথবা 9 হবে। বিজোড় কিভাবে বুঝি? একক স্থানীয় অঙ্ক এই কয়টা ডিজিট থাকলেই তো বুঝি বিজোড়, নাকি?
তার মানে দেখেন আপনাকে কন্ডিশন দিয়ে দিছে ভাই, অর্থপূর্ণ হতে হবে আবার বিজোড় হতে হবে, মানে প্রথমে যে ডিজিটটা বসবে সেটা শূন্য বসতে পারবে না, কারণ বলে দিছে অর্থপূর্ণ। আর যেহেতু বিজোড় বলছে তাহলে 1 3 5 7 9 এর মধ্যে যে কোনো একটা বসবে। ওকে, তাহলে অঙ্কে যেতে পারি আমরা। দেখেন কোশ্চেন ছিল 65230 সংখ্যাগুলোকে কেবলমাত্র একবার ব্যবহার করে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায় বলে দিচ্ছে, তাই না? অর্থপূর্ণ বিজোড় সংখ্যা, তাহলে একটু 5 অঙ্ক কি কি আছে বলেন তো। 65230, তো কত অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা গঠন করতে বলছে? 5 অঙ্ক বিশিষ্ট। এই কারণে আমরা কয়টা সেগমেন্ট বানাবো? যত অঙ্ক বিশিষ্ট তয়টা সেগমেন্ট, 1 2 3 4 5। দেখেন বলে দিছে অর্থপূর্ণ সংখ্যা হতে হবে, তার মানে কি এই যে এই জিরোটা দিছেন ভাইয়া, এই জিরোটা কি আমরা প্রথমে বসাতে পারবো? বলেন কেউ পারবো? যদি প্রথমে জিরোটা বসাই তাহলে কিন্তু আর 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ হবে না ভাই, তখন 4 অঙ্ক বিশিষ্ট হবে। তার মানে কি জিরোটা কি প্রথমে বসাতে পারবো কি পারবো না? কেউ বলেন। না, পারবো না। পারবো না। আবার বলছে কি বলেন তো, বিজোড় সংখ্যা হতে হবে। কি হতে হবে? বিজোড় সংখ্যা হতে হবে, বিজোড় সংখ্যা। তো যেহেতু বিজোড় সংখ্যা হতে হবে তাহলে যে লাস্টের ডিজিটের জন্য কারা কারা এলাও বলেন তো? এই যে 5 এলাও আর 3 এলাও, তাই তো? 5 আর 3 এলাও, তাই তো? জি। ওকে, তার মানে লাস্টের ডিজিটের জন্য 5 3 এলাও আর প্রথম ডিজিটের জন্য 0 এলাও না। এই জিনিসটা আপনাকে বের করতে হবে, আর কিছু না ভাই। মানে শর্ত কি চাইছে এই সংখ্যা রিলেটেড প্রবলেম গুলোর জন্য, আপনি জাস্ট এই জিনিসটুকু বের করবেন যে কি কি চাইছে, কে কোথায় এলাও আর কে কোথায় এলাও না, এটা বের করতে পারলেই এনাফ। ওকে, তো এখন দেখেন এই লাস্টের ডিজিটটা নিয়ে কাজ করেন। এখানে এলাও কে কে? 5 আর 3, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা এই ঘরে বসবে, লাস্টের ডিজিটে বসবে। ওকে, এই 5 আর 3 এর মধ্যে যে কোনো একটা লাস্ট ডিজিট, কেননা আমাকে বিজোড় সংখ্যা গঠন করতে হয়েছে, কিন্তু আমি যদি এখানে 6 বসাই দেই তাহলে কিন্তু সে বিজোড় সংখ্যা গঠন করবে না, সে জোড় সংখ্যা গঠন করবে। এই জন্য বিজোড় সংখ্যা গঠন করার জন্য লাস্টের যে ডিজিটটা সেই ডিজিটে আপনি হয় 5 বসাবেন না হয় 3 বসাবেন। তার মানে লাস্টের ঘরে কে কে বসতে পারে? 5 অথবা 3, মানে কি দুইজনের মধ্যে যে কোনো একজন, মানে 2 লিখতে পারি, পারি কিনা? না, পারি না। পারি না। আমি আবার না, বলতেছি পারবো ভাই, না। কেন? আমি আবার বলতেছি এই যে এই সংখ্যাগুলোতে, মানে এই যে ঘরের ভিতরে যেটা বসাতে পারে সেটা আমি জাস্ট কে বসলো এটা নিয়ে চিন্তা করব না, আমি জাস্ট এটা চিন্তা করবো কয়জন বসতে পারে এটা নিয়ে চিন্তা করবো। এটার নাম যে 5, এটা কোনো দরকার নেই আমার, সে একাই একটা সংখ্যা অঙ্ক, আবার 3 একাই একটা অঙ্ক, এইভাবে চিন্তা করবো। কে কে বসতে পারলো এটা না, কয়টা উপাদান বসতে পারে এটা নিয়ে চিন্তা করবো। একটু দেখেন লাস্টের ডিজিটটার মধ্যে, এই ডিজিটটার মধ্যে কয়টা উপাদান বসতে পারে? 2টা উপাদান, হয় 5 বসবে না হয় 3 বসবে। উপাদান বলতেছি ভাই আমি, এখানে এই ভিতরে আপনি শুধু উপাদানটুকু বসাবেন, তো হয় 5 বসবে না হয় 3 বসবে, এই জন্য বলতে পারি এখানে 2। পারি কিনা? কেউ কি নাই? অনেকই তো আছে। বলা যাবে ভাইয়া, বসানো যাবে, জাস্ট আমরা দেখবো যে কয়টা উপাদান বসাতে পারি। দেখেন এখানে 2টা উপাদান আছে ভাই, 5 আর 3, এই 2টা উপাদান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 2টা উপাদান বসানো যাবে। 3 অথবা 5, 2টা উপাদান বসানো যাবে। ধরেন যে 5 আর 3 এর মধ্যে আমি 5টা বসালাম লাস্টের ডিজিটে বিজোড় সংখ্যা গঠন করার জন্য। ওকে, তাহলে বাকি থাকতেছে 3, আর কে কে থাকতেছে? 3 থাকতেছে, 6 থাকতেছে, 2 থাকতেছে আর 0 থাকতেছে, তাই না? দেখেন আমাকে দিয়ে দিছে এই কয়টা অঙ্ক, এই কয়টা অঙ্ক থেকে তো আমাকে গঠন করতে হবে। তার মানে এর মধ্যে থেকে আমি 5টাকে লাস্টের ডিজিটে বসাই দিছি। ওকে, তাহলে বাকি থাকতেছে 3 6 2 আর 0, এই 4টার মধ্যে থেকে আপনাকে এখন এগুলোতে বসাতে হবে। ওকে, সো একটু খেয়াল করে দেখেন, যেহেতু বলছে অর্থপূর্ণ, অর্থপূর্ণ তার মানে এই 0 কিন্তু প্রথম ডিজিটে বসার জন্য কোনো পারমিট নেই, আছে 0, আর যেখানেই বসুক প্রথমে বসতে পারবে না। তাহলে যদি প্রথমে বসে তাহলে অর্থপূর্ণ সংখ্যা হবে না, এই কারণে 0 বসাতে পারবো না প্রথম ডিজিটে। তার মানে প্রথম ডিজিটে বসার জন্য কয়টা অপশন আছে আমাদের হাতে? 3টা। প্রথম ডিজিটে বসার জন্য আমাদের হাতে অপশন আছে 3টা, এই জন্য আমরা লিখবো
3 জয়টা অপশন থাকবে কয়টা তিন। বসাই দেবো? তিনটে। অপশন 3 ধরে নিলাম। এখানে কে বসলো? 3 বসলো। হ্যাঁ, তাহলে হাতে আমাদের কে কে আছে? 6 আছে, 2 আছে, আর একটা কে আছে? 0 আছে। দেখেন ভাই, দ্বিতীয় ঘরে কি আপনি 0 বসাতে পারেন না? দ্বিতীয় ঘরে যদি 0 বসান তাহলে জি কি বসানো যাবে। বসানো যাবে। তার মানে দ্বিতীয় ঘরে বসার জন্য কয়টা অপশন তিনটা। আছে আমাদের হাতে? তিনটা। তিনটা। বসাবো, 3 বসাবো। মনে করেন 6 বসালাম, তাহলে এখন তৃতীয় ঘরে বসার জন্য আমাদের কয়টা অপশন হাতে আছে? একটা সরি দুইটা দুইটা। দুইটা দুইটা, এই জন্য এখানে কত বসাবো? 2 জয়টা অপশন আছে তত বসাবো। মনে করেন 2 বসে গেল। তাহলে এই চতুর্থ ঘরে বসানোর জন্য একটা। আমাদের হাতে অপশন আছে বলেন তো? 3 তিন দুইটা into- নয়, into- 18 36 ভাই। 2 into 1 into 2। ও সরি। ওকে, পারবেন তো না? জি। একদম হুবহু